এই পিচ্চি ছেলে, আমাকে তুমি বিয়ে কেন করলে? তুমি তো জানো আমি একটা ধর্ষিতা মেয়ে, আমাকে বিয়ে কোন হিসেবে করলে? আর তুমি জানো আমি তোমার কত বড়? আমার পড়াশোনা প্রায় শেষ। হ্যাঁ, জানি তো। সব জেনে আমাকে বিয়ে কেন করলে? আম্মু বলছে তাই। কি আম্মু বলেছে বলে আমাকে বিয়ে করবে তুমি? আম্মু যদি বিষ খাইতে বলে তো খাবে নাকি? হ্যাঁ, খাবো। তুমি কি পাগল নাকি? পাগলের কি হলো? আমার আম্মু আপনার জন্য আমার সাথে কথা বলছে। আপনি জানেন, আমার আম্মু আমার সাথে তেমন কথা বলে না। আমাকে দেখলেও ইগনোর করে চলে যায়। সেখানে আপনার জন্য সেই আমার সাথে কথা বলছে। আমি তো আমার আম্মুকে অনেক ভালোবাসি। সেই আমাকে নিজের মুখে বলেছে আর আমি তার কথার অবাধ্য হব, এইটা হতে পারে না। তোমার বয়স কত? 18 পড়ছে। আমার এখন কান্না আসছে। আমার বয়স কত জানো? না জানালে কিভাবে জানবো? আমার বয়স 25। ও বেশি বড় না। 7 বছরের এইটা কোনো ব্যাপার না। 7 বছরের বড়, তাও বলে বেশি বড় না। আসলেই একটা সাইকো। ধ্যাৎ। নদী রেগে খাটে শুয়ে পড়ল। অয়ন মনে মনে ভাবতে লাগলো, আম্মু আমাকে বলল ওনাকে বিয়ে করতে। আমার এত খুশি লাগছে। আম্মু যদি আবারও আমার সাথে একটু কথা বলতো। অয়ন কথাগুলো ভেবে আফসোস করতে লাগলো। নদী বিরক্ত হয়ে বলে, এই লাইট নিবাও, ঘুমাবো। নদীর কথা শুনে অয়ন ভাবনার জগৎ থেকে বের হলো। অয়ন লাইট বন্ধ করে দিল। নদীর পাশে শুয়ে থেকে এই পাশ ওই পাশ করতে লাগলো। নদী বিরক্ত হয়ে বলে, এত নড়াচড়া করো কেন? ঘুমাতে দিবা না নাকি? না মানে, কোলবালিশটা যে কোথায় বুঝতে পারছি না। আমার ছোট বোন মনে হয় কোলবালিশ লুকাইছে। আপনি কি আর একটু বিরক্ত হবেন? আমি একটু লাইট জ্বালিয়ে খুঁজতাম। আমি কোলবালিশ ছাড়া। অয়ন আর কিছু বলার আগেই নদী অয়নের হাত নিয়ে এসেছে নিজের উপর দিল, সাথে পা নিজের উপরে নিয়ে নিল। অয়নের স্পন্দন বেড়ে যেতে লাগলো। অয়ন লজ্জা পেয়ে গেল। নদী বলে উঠে, বউদের থেকে কি কোলবালিশ বেশি নরম নাকি? এখন তো ঘুমাও নাকি? নদীর কথায় লজ্জায় বলে ওঠে, ইয়ে, মানে আমার খুব শরম লাগছে। তুমি কি মেয়ে নাকি? এই না না, আমি মেয়ে কেন হব? তো শরম কেন পাও? না মানে, কোনো মেয়েকে তো জড়িয়ে ধরে ঘুমাই নাই, তাই শরম করছে। কেন তোমার আম্মুকে জড়িয়ে ধরে ঘুমাও নাই নাকি? না, আম্মুর পাশে ঘুমানোর সৌভাগ্য আমার হয় নাই। অয়নের কথা শুনে নদী কিছুটা অবাক হয়ে গেল। অয়নের চোখের কোণায় পানি আসলে মুছতে লাগলো। নদী অয়নের দিকে ঘুরে বলতে লাগলো, কি বলো এসব? আমি যখন ছোট ছিলাম তখন তো আমি আমার আব্বু আম্মুর সাথে ঘুমাতাম। তুমি তোমার আম্মুর সাথে ঘুমাও নাই তো কোথায় থাকছো? জেলখানায়। কি? জেলখানায় মানে? আমি আমার আব্বুকে খুন করছি। অয়নের কথায় নদীর সাথে সাথে উঠে পড়ল। অয়ন উঠে লাইট জ্বালালো। নদী বলে উঠে, তোমার আব্বুকে খুন করছো মানে? হুম, খুন করছি। আমার আব্বু আম্মুকে মেরে ফেলতে নিয়েছিল। আম্মুকে বাঁচাতে আমি আব্বুর মাথায় বাড়ি মারলে আব্বু মারা যায়। তারপর আমি জেলে যাই। 3 বছর আগে আমি জেল থেকে ছাড়া পেয়েছি। বাবা মায়ের মাঝে ঝামেলা হবেই, তাই বলে তুমি সন্তান হয়ে কিভাবে বাবাকে মারলে? আল্লাহ জানে তুমি রাগের মাথায় আমাকে না মেরে ফেলো। অয়ন নদীর কথা শুনে খারাপ লাগলে অয়ন খাট থেকে উঠে মুখে হাসি রেখে বলে, আপনার থেকে আমি দূরে থাকবো। খুন মানুষ তো কখন কি করে বসি বলা যায় না। অয়ন কথাগুলো বলে বালিশ নিচে ফেলে শুয়ে পড়ল। নদী অয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। অয়ন চোখ বন্ধ করে শুয়ে থাকলে নদী লাইট অফ করে দিল। অফ করে আস্তে আস্তে খাট থেকে নেমে অয়নের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। অয়ন অবাক হয়ে বলে, কি হলো? আপনি আমার উপরে কেন শুয়ে পড়লেন? যান উপরে গিয়ে ঘুমান। আমি কখন কি করে ফেলবো নিজেও জানি না। তুমি তো এখন আমার হাজবেন্ড। তোমার ইচ্ছে হইলে আমাকে মারবে, ইচ্ছে হইলে আমাকে আদর করবে, এর বাইরে তো কিছু করবে না, তাই না? তুমি যেমনই হও না কেন, অতীত নিয়ে আমি কোনো কথা তুলবো না, প্রমিস। আপনি অনেক ভালো, তাই না? কোন দিক দিয়ে? জানি না, মনে হইল আপনি ভালো। ও আচ্ছা, যাও, আমার অনেক ক্লান্ত লাগছে। নদী অয়নের হাত ধরে নিজেকে জড়িয়ে নিল। অয়ন নদীকে জড়িয়ে ধরে উঠে পড়ল। কোলে তুলে সোজা নদীকে খাটে শুইয়ে দিয়ে বালিশ উপরে তুলে নদীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে নদী গোসল করে ড্রেসিং টেবিলের সামনে বসে থেকে হেয়ার ড্রাই করছে। অয়ন পিছন থেকে আস্তে আস্তে নদীর কাছে গিয়ে দাঁড়ালে নদী হেসে দিয়ে পিছন ঘুরে বলে, গুড মর্নিং হাজবেন্ড। গুড মর্নিং।
মাশাআল্লাহ, আপনি তো দেখতে অনেক সুন্দর। আমাকে তোমার পছন্দ হয়েছে? পছন্দ কেন হবে না? আম্মু যেহেতু আপনার সাথে বিয়ে দিয়েছে, সেহেতু পছন্দ 100% হবে। কথায় কথায় আম্মুকে নিয়ে আসো কেন? নদীর কথায় অয়ন কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নদী নাই। অয়ন পোশাক পরিবর্তন করে নিচে চলে গেল। নিচে গেলে আতিয়া বলে উঠে, অয়ন, ভাবিকে নিয়ে তোকে তাদের বাসায় যেতে বলেছে আম্মু। কেন? বিয়ের পরে মেয়ে বাড়িতে যেতে হয়, জানিস না নাকি? আর আমার কাজ করে দে। কি কাজ? আমার ফ্রেন্ডের বাসায় যাবি, গিয়ে ওকে এই টাকাটা দিয়ে আসবি। আচ্ছা। অয়ন, মুদির দোকান থেকে বাজারগুলো নিয়ে আসিস তো, তোর কাকু কিনে রেখে দিয়েছে। এক এক করে সবাই অয়নকে কাজে দিতে লাগলো। নদী রান্নাঘর থেকে সব কিছু শুনতে লাগলো। অয়ন সবার কথা শুনে চলে গেল। বাইক নিয়ে সোজা আতিয়ার ফ্রেন্ডদের বাসায় গিয়ে টাকা দিয়ে চলে আসলো। দোকানে গিয়ে বাজার নিয়ে আসলো। কাজিনদের কিছু প্রোডাক্ট কিনতে চলে গেল। একটা পর্যন্ত অয়ন সবার কাজ করে দিতে লাগলো। অয়ন বাসায় এসেছে সবার জিনিস বুঝিয়ে দিয়ে সোফায় বসলে অয়নের চাচাতো ভাই আশিক বলে ওঠে, অয়ন, আমার বাইকটা একটু ওয়াশ করে দে তো, ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব। ওকে ভাইয়া। অয়ন উঠতে যাবে, নদী বিরক্ত হয়ে বলে উঠে। আয়ান দাঁড়াও। অয়ন নদীর কথা শুনে দাঁড়ালো। সবাই নদীর দিকে তাকালো। অয়নের আম্মু এসেছে, সোফায় বসলো। অয়ন বলে উঠে, কি হয়েছে আপনার? কিছু লাগবে নাকি? খাবার খেতে আসো। পরে ভাইয়ার বাইকটা পরিষ্কার করে দেই। কত বাজে খেয়াল আছে? সবাই এখন দুপুরের খাবার খেয়ে বসে আছে। 1টা বেজে গেছে, সকাল থেকে একটা ওটাও মুখে দাও নাই। খেয়ে তারপর কাজ, এর আগে না। আমার কাজটা করে দিয়ে খেতে বস। আমি বলছি না খেতে বসতে? আরে এত রেগে যাচ্ছেন কেন? ভাইয়ার বাইকটা পরিষ্কার করে খেতে বসবো। আমার মেজাজ গরম করো না। আমি তোমাকে খেতে বলেছি মানে তুমি খেতে বসবে। এই মেয়ে, তুমি একদিন এই বাড়িতে এসেছো, এত কথা কেন বলছো? ও বলছে না বাইক পরিষ্কার করে এসে খাবে, আর আমার ছেলেটা বের হবে। কাকে কিছু মনে করবেন না। ওনার যদি এত তাড়া থাকে নিজের বাইক নিজে পরিষ্কার করে বের হয়ে যাক। অয়নকে বলতে হবে কেন? নিজের কাজ নিজে করা সব থেকে বেস্ট। নদীর কথা শুনে সবাই রেগে গেল। নদী অয়নের হাত ধরে নিয়ে যেতে নিলে আশিক বলে ওঠে, বড় আম্মু, এই মেয়ের এত বড় সাহস! আমাকে বলে নিজের কাজ নিজে করতে। বড়দের মুখের উপরে কথা বলছে, আর আপনি চুপ করে আছেন। হ্যাঁ, উনি কি বলবে? হ্যাঁ, আমি আমার হাজবেন্ডকে দিয়ে কোনো কাজ করাবো না। আমার হাজবেন্ড ছোট, ওই কোনো কাজ করবে না। এইসব কি বলেন? আমি কাজ না করলে এইগুলো কাজ কে করবে? যার কাজ সেই করবে। চলো আমার সাথে। অয়ন নদীর হাত এক ঝটকায় সরিয়ে দিলে নদী রেগে গিয়ে অয়নের দিকে রাগী লুক নিয়ে ধমকের সুরে বলল, আমার সাথে আসো, না হলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। চলো আমার সাথে। নদী অয়নের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। অয়ন শক্ত করে দাঁড়িয়ে থাকলে নদী বলে উঠে, আয়ন, আমার ধৈর্যের বাঁধ ভেঙো না। স্বামীর গায়ে হাত তুলতে হয় না দেখে, কিন্তু এখনো আস্তো আসো। না হইলে তোমার গাল লাল করে ফেলতাম। আমার সাথে যাবে নাকি আমাকে খারাপ হইতে বলতেছো? আম্মু, এই কি দজ্জাল বউ নিয়ে এসেছো? নতুন বউ প্রথম দিনেই কণ্ঠজোর কত! ওর হাজব্যান্ডই বুঝে নেবে। তুই চুপ করে থাক। ওদের মাঝে তোকে ঢুকতে কে বলেছে? ওই ওর হাজব্যান্ডকে দিয়ে কাজ না করাতে চাইলে আমি কি করব? আর ঠিক তো বলেছে, নিজের কাজ নিজের করো সবাই। অয়নের আম্মুর কথা শুনে নদীর সাহস বাড়ল। অয়নের আম্মু নিজের কাজ করতে লাগলো। সবাই রাগে ফুঁসতে লাগলো। নদী অয়নের হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিয়ে খাবার প্লেটে বেড়ে অয়নের পাশে বসল। নদী অয়নের মুখের দিকে খাবার এগিয়ে দিলে অয়ন বলে ওঠে, আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। বাইক পরিষ্কার করতে কত সময় বা লাগতো? ভাইয়ার দেরি হয়ে যাচ্ছে। আমি আমার জামাইকে করতে দিব না। তোমার কোনো সমস্যা? আমার কথা যদি তোমার শোনা উচিত মনে না হইলে তোমার আম্মু নিশ্চয়ই আমাকে বকা দিত। বউয়ের কথা যে শুনতে হয় তোমাকে ভালোভাবে তো বুঝিয়ে গেল। একটু কি কমন সেন্স নাই নাকি? নদীর কথা শুনে অয়ন ভাবতে লাগলো। আশিক রেগে চলে গেল। অয়ন বলে ওঠে, তাই তো, কিন্তু ভাইয়া খুব রাগ করছে। আমি তো প্রতিদিন সবার কাজগুলো করে দেই। প্রতিদিন করছো আর করবে না। আমি চাই না আমার জামাই চাকর বা বিড়ালের মতো থাক। আমি চাই আমার স্বামী সবার সামনে বাঘের মতো থাকবে। নিজের বাসার কাজ করলে কি চাকর হয় নাকি? চুপ করো, হা করো, ক্ষুধা লাগছে। তোমার মুখ দেখে তো বুঝে যাচ্ছে। হুম, অনেক ক্ষুধা লাগছে, মাথা ব্যথাও করছে।
তাহলে খাইতে না এসে এতজনের হুকুম শুনতে হবে কেন? নদীর কথা শুনে অয়ন কিছু বলল না। অয়ন খেতে লাগলো। অয়ন খেতে খেতে বলল, আপনি খাইছেন, আমাকে তো শুধু খাওয়াই দিচ্ছেন। জামাই না খেলে বউ কিভাবে খাবে? কি, আপনি খান নাই এখনো? সকালে খাইছিলেন? না। কি বলেন, আপনি কেন না খেয়ে আছেন? আমি কাজ করছিলাম তাই সময় পাই নাই। আপনি কেন না খেয়ে থাকলেন? হ্যাঁ, হা করেন, আমি খাওয়াই দেই। অয়ন নদীকে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ করে নদী দুষ্টুমি করে অয়নের হাত কামড় দিল। অয়ন আহ বলে টান দিয়ে মুখ থেকে হাত বের করে বলে, ফাজিল বউ। নদী হাসতে লাগলো। অয়নও ফিক করে হেসে দিল। দুইজন খেতে লাগলো আর দুষ্টুমি করতে লাগলো। অয়নের কাকি বলতে লাগলো, কি বেহায়া একটা মেয়ে। শাশুড়ি, চাচি শাশুড়ি, ভাসুর আছে জানার পরেও বেহায়াপনা শুরু করছে। লজ্জা শরম থাকবে কিভাবে? আমার তো মনে হয় ওকে কেউ ধর্ষণই করে নাই, ও নিজেই ওই ছেলেগুলোকে ধর্ষণ করেছে মনে হয়। আতিয়ার কথা শুনে নদীর কানে আসতে নদীর অনেকটা কষ্ট লাগলো। নদী চুপচাপ অয়নকে খাইয়ে দিতে লাগলো। অয়ন বলে উঠে, আপু, আমার স্ত্রীকে নিয়ে কোনো বাজে কথা আমি শুনতে চাই না। আমার স্ত্রী অন্য কাউকে ধর্ষণ করেছে নাকি আমার স্ত্রীকে ওরা করছে, ওইটা নিয়ে তোমার এত মাথা ঘামাতে হবে না। অয়নের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। আতিয়া বলে উঠে, অয়ন, তোর এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলিস? এই, তুই তো দেখি একটা কালনাগিনী আমার ভাইয়ের মাথা খেয়েছিস। যে ছেলে কারোর মুখের উপরে কথা বলে না, আর সে কিনা আমার মুখের সাথে তর্ক করছে। আম্মু, তুমি চুপ করে থাকবে নাকি? আমি কিছু করব। ভাবি, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলছেন না কেন? অয়নের আম্মু ধমকের সুরে বলে উঠে, সবাই চুপ করবে? কাজটা কি করতে দিবে না নাকি? আর একজন একটা কথা বললে খবর আছে। আম্মু, তুমি দেখি ছেলের বউ বলে অজ্ঞান। ছেলের বউয়ের কোনো ভুলই তোমার চোখে পড়ে না? তোমার ছেলে তো একটা খুনি, তার উপরে আবার ধর্ষিতা নিয়ে এসেছো, তা আবার দেমাক দেখায় কত। আতিয়ার কথা শুনে অয়ন ওর আম্মুর দিকে তাকালো। অয়নের আম্মু কিছু না বলে চলে গেল। অয়ন পানি খেয়ে চলে গেল। নদী সব কিছু গুছিয়ে নিল। নদীর আব্বু আসলে নদী এগিয়ে গেল। নদীর আব্বু মিষ্টির প্যাকেট নিয়ে ভিতরে ঢুকে সালাম দিলে কাকি সালামের উত্তর দিয়ে বলে, কেমন মেয়ে জন্ম দিয়েছেন? বড়দের সম্মান করতে জানে না, বড়দের মুখে মুখে কথা বলে, কোথায় কিভাবে চলতে হয় সেইটাই জানে না। কাকির কথা শুনে নদী কিছু বলবে, নদীর আব্বু হেসে বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার মেয়ে এমন করার মতো মেয়ে না। আর যদি করেও থাকে, আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। দয়া করে রাগ করে থাকবেন না আমার মেয়ের উপরে। আব্বু, ক্ষমা কেন চাচ্ছ? আমি কোনো অন্যায় করি নাই। আমার স্বামীকে আমি কিভাবে রাখবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। নদী চুপ কর, বেশি কথা বলবি না। নদীর আব্বুর হাত থেকে কাজের বুয়া মিষ্টিগুলো নিয়ে গেল। কাকি মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আতিয়াও চলে গেল। নদী বলে উঠে, আব্বু, রুমে চলো। তোর মুখ কি কোথাও বন্ধ থাকে না? এটাই শ্বশুর বাড়ি, এটাই তোর বাপের বাড়ি না। আব্বু, রুমে চলো, আমি তোমাকে সব খুলে বলি। রেডি হ। আর তোর শাশুড়ি কই? রুমে। নদীর আব্বুকে রুম দেখিয়ে দিলে নদীর আব্বু অয়নের আম্মুর রুমের সামনে চলে গেল। রুমের সামনে গিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকতে অয়নের আম্মু নদীর আব্বুকে জড়িয়ে ধরল। অয়নের আম্মু কান্না করতে লাগলো। নদীর আব্বু দরজা বন্ধ করে দিয়ে অয়নের আম্মুকে বলতে লাগলো, আশা, কান্না বন্ধ করো। এভাবে কান্না কেন করছিস? ভাইজান, আমি অয়নের সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আমি বুঝতে পারছি না আমি কিভাবে ওর সাথে কথা বলবো। আমি ওকে দূরে সরিয়ে রেখেছিলাম। ওই জেল থেকে আসার পর ও আমি ওর সাথে কথা বলি নাই, কখনোই কাছে টেনে নেই নাই। সবাই ওকে অবহেলা করে, আমি নিজেও করি। আমার আর এইসব নাটক করতে ভালো লাগছে না। আমার কোলে সন্তানকে আমি আদর করতে পারছি না, কাছে টেনে নিতে পারছি না। আয়ানের সাথে কথা বল। আয়ান তোকে ঘৃণা করে না, তোকে অসম্ভব ভালোবাসে। না হলেই তুই নদীকে বিয়ে করতে বলবি। ওই একটা প্রশ্ন করলো না? ও নদী সব কিছু জানার পরও। কিভাবে বলবো? আমার ওর সামনে দাঁড়ানোর সাহস হয় না। আমি মা হয়ে কিভাবে ওর সাথে এত বড় অন্যায় করতে পারলাম? আমি নিজেই সাক্ষী দিয়েছিলাম অয়ন ওর বাবাকে খুন করেছে। আমি মা হয়ে এমন কাজ কিভাবে করতে পারলাম? তুই আয়ানের সাথে এ বিষয়ে কথা বল, ওকে বুঝিয়ে বল। ওইখানে তোকে শাস্তি দিতে হইতো, না হইলে পুরো ফ্যামিলিটা শেষ হয়ে যেত। তুই যদি সাক্ষী না দিতি
তাহলে আজ তুই এখানে দাঁড়িয়ে থাকতে পারতি না, এত নাম এত খ্যাতি অর্জন করতে পারতি না? আমি এসব কিছুই চাই না। আমার সন্তানকে আমি ফেরত চাই। তো আয়ানের সাথে কথা বল, এভাবে নিজের ভিতরে কষ্ট জমিয়ে লাভ নাই তো। আমি কি বলবো, কিভাবে শুরু করব, আমি কিছু বুঝে উঠতে পারছি না। আর ওর আব্বু যে বেঁচে আছে, সেইটা আমি কিভাবে ওকে বলবো? শোন, এত কিছু না ভেবে তুই আয়ানের কাছে এখনই যাবি। থাক তুই এখানে, আমি আয়ানকে ডেকে আনছি। নদীর আব্বু বের হইলে দেখে কাজের বুয়া যাচ্ছে। তখন নদীর আব্বু অয়নকে আসতে বলে রুমে ঢুকলো। কাজের বুয়া অয়নের রুমে ঢুকতে দেখে অয়ন গেম খেলছে। বুয়া বলে উঠে, ভাইজান আপনাকে নিচে ডাকে, বড় আম্মার রুমে যান। আপনি যান, আমি যাচ্ছি। অয়ন ফোন রেখে নিচে যেতে লাগলো। অয়ন ওর আম্মুর রুমের সামনে গিয়ে বলল, আসবো? আসো। নদীর আব্বুকে দেখে অয়ন সালাম দিল। নদীর আব্বু সালামের উত্তর দিয়ে দরজা লাগিয়ে দিলে অয়ন অবাক হয়ে বলে, কি ব্যাপার, দরজা লাগিয়ে দিলেন কেন? আম্মু, আপনি কি রান্না করছেন? কি হয়েছে আপনার? অয়নের আম্মু ঘুরে উঠে অয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। অয়নের বুকের ভিতরে কেঁপে উঠল। অয়ন বলে উঠে, আম্মু, আপনার কি হয়েছে একবার আমাকে বলেন। আপনাকে যে কষ্ট দিয়েছে আমি তাকে শেষ করে ফেলবো। আম্মু, কান্না করেন না। আপনি কান্না করলে আমার অনেক কষ্ট হয়। আম্মু, বলেন না আপনাকে কে কি বলছে। অয়নের উত্তেজিত হতে দেখে অয়নের আম্মু কান্না করতে করতে বলে, অয়ন, আমাকে ক্ষমা করে দে। আমি মা হয়ে তোর সাথে অনেক বড় অন্যায় করেছি। অয়ন, তোর আব্বু মারা যায়নি, ও এখনো বেঁচে আছে। অয়ন ওর আম্মুর কথা শুনে ওর আম্মুকে ছেড়ে দিল। অয়ন কয়েক পা পিছিয়ে বলে, সেই বেঁচে আছে, অথচ আপনি সেই দিন কোর্টে বলেছিলেন চিৎকার করে আমি আপনার স্বামীকে খুন করেছি। আমার যেন শাস্তি হয়। অয়নের চোখের পানিগুলো গাল বেয়ে পড়তে অয়ন হাতের উল্টা পিঠ দিয়ে মুছে ফেলতে লাগলো। অয়নের আম্মু কান্না করতে করতে অয়নকে জড়িয়ে ধরতে যাবে। অয়ন বাধা দিয়ে বলে, প্লিজ ম্যাম, আমাকে ধরবেন না। এতদিন ভেবেছিলাম সেই যেমন হোক আপনার হয়তো স্বামী, আপনি তাই রাগে এটা বলে ফেলছেন। অথচ সেই রাগ বেঁচে আছে জানার পরও আপনি এসব বলছেন। অয়ন, আমার কথাটা শোন বাপ। আমার পুরো কথা শুনলে বুঝতে পারবি। আমার কিছু শোনার নাই। অয়নের আম্মু ধরতে যাবে। অয়ন তাড়াতাড়ি করে দরজা খুলে বের হয়ে গেল। অয়নের আম্মু কান্না করতে অয়নের পিছনে যেতে নিবে। তখনই নদীর আব্বু হাত ধরে বলে, সিনক্রেট করিস না, সবাই জেনে গেলে হাজার প্রশ্ন করবে। কেন সবার থেকে লুকিয়েছস? অনেক অনেক কথা বলবে তোকে, খারাপ মা ভাববে সবাই। আর সবাই তোর দিকে আঙুল তুলে বলবে তুই নিজের সন্তানকে ফাঁসিয়ে জেলে দিয়েছিস। সে মানুষের কথা আমরা কেন শুনবো, এটাই বলবে সবাই। তাই চুপ হয়ে যা। আর আয়ানকে বোঝানোর জন্য একা দরকার, এভাবে সবার সামনে না। আমি বললাম, অয়ন আমাকে আরো ভুল বুঝবে। আগেই ভালো ছিল, তাও অন্তত আমাকে আম্মু বলে তো ডাকতো। কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? সব শেষ হয়ে গেল, আর কিছু ঠিক হবার নাই। আমি আমার সন্তানকে একেবারে হারিয়ে ফেললাম। নদীর আব্বু অয়নের আম্মুকে বোঝাতে লাগলো। এইদিকে অয়ন রুমে গিয়ে খাটে বসলো পা ঝুলিয়ে। বসে ফ্লোরের দিকে এক নজরে তাকিয়ে থাকতে লাগলো। অয়নের চোখের পানিগুলো গড়িয়ে পড়তে লাগলো। অয়ন ভাবতে লাগলো, ছোট থেকে বাবা ভালোবাসা তো পাই নাই, সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করছে। মাকে এত ভালোবাসলাম, আর দিন শেষে সেই মানুষটাও আমাকে ভালোবাসলো না। 10 বছরের ছোট বাচ্চার প্রতি তার মায়া দয়া হয় নাই। তাকে তো জেলে পাঠালো, সাথে কখনো দেখা করতে আসলো না। ওই ছোট ছেলেটা কত মায়ের অপেক্ষায় প্রহর গুনত। এই বুঝি তার আম্মু এসেছে বলবে, বাবা চিন্তা করিস না, আমি তোকে খুব তাড়াতাড়ি বের করে নিয়ে যাব। হা হা, কতটা সরলভাবে মায়ের অপেক্ষায় থাকতাম। বাট মা আসবে কিভাবে? মা নিজেই তো প্ল্যান করে রেখেছিল, ওই জায়গায় আমাদের জন্য সিলেক্ট করে রেখেছিল। অয়ন কথাগুলো ভাবতে ভাবতে বুকের ভিতরে ব্যথা হতে লাগলো। অয়ন বুকে হাত দিয়ে চেপে ধরতে লাগলো। নদী ছাদ থেকে শাড়ি নিয়ে ভিতরে ঢুকতে দেখে অয়ন বুকে হাত দিয়ে শুয়ে পড়ল। নদী দৌড়ে গিয়ে অয়নকে ধরে বলল, অয়ন, কি হয়েছে? অয়ন, কথা বলো, কি হয়েছে তোমার? অয়ন বুকে হাত দিয়ে চেপে ধরে বলতে লাগলো, নদী, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? ছেড়ে গেলে এখন আমার জীবন থেকে চলে যাও। অয়ন, এসব কি বলছো? আমি কেন তোমার লাইফ থেকে চলে যাব? অয়ন, কি হয়েছে? এমন কেন করছো? আমার কি হয়েছে আমি জানি না, আমার বুকে ব্যথা হচ্ছে। নদী অয়নের বুকে হাত বুলিয়ে দিতে লাগলো। নদীর আব্বু আসলে দৌড়ে অয়নকে ধরে বলল,
আয়ান, কি হয়েছে তোমার? আয়ান এমন কেন করছে নদী? আব্বু আমি কিছু জানি না। আমি ছাদ থেকে রুমে এসে দেখি এই বিছানায় বুকে হাত দিয়ে পড়ে আছে। আব্বু আমার অনেক ভয় লাগছে। অয়নকে ধরে নিয়ে যেতে চাইলে অয়ন আস্তে আস্তে নিজেকে শান্ত করতে লাগলো। অয়ন বলে ওঠে। আমি ঠিক আছি, আমি মজা করছিলাম। অয়ন কথাগুলো হাসতে লাগলো। নদী রেগে সজোরে থাপ্পড় মেরে বলে। বদমাইশ ছেলে, কতটা ভয় পেয়ে গেছিলাম। এইসব বিষয় নিয়ে কেউ মজা করে? অয়ন নদীর রাগ দেখে হেসে বলে। সরি বউ, অনেক ধরে দেখছিলাম না তো, আপনাকে মিস করছিলাম তাই একটু মজা নিলাম, আপনাকে টেনশন দিয়ে। আর একবার এরকম মজা করলে মায়ের খাবে। আব্বু নিচে চলো, খেতে দেই। খাবো না, আমি খেয়ে বের হয়েছি, তোরা রেডি হয়ে নে। চা বানিয়ে নিয়ে আসি। কিছু খাবো না, তোরা দুজন তাড়াতাড়ি রেডি হ। তোর নানুর বাড়ি থেকে মানুষ আসবে, তাড়াতাড়ি যেতে হবে। ও আচ্ছা, তুমি বসো, আমি রেডি হয়ে আসি। অয়ন রেডি হয়েও নাও। আপনি রেডি হয়ে নেন, আমার হইতে বেশি সময় লাগবে না। নদী শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। অয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুকে হাত দিয়ে শুয়ে পড়ল। নদীর আব্বু বলে উঠে। তুমি মজা করছিলে না আয়ান, বেশি চাপ ফেলো না, আর তোমার আম্মুকে ভুল বুঝো না। আঙ্কেল প্লিজ, আমি কাউকে ভুল বুঝি নাই, যা বুঝেছি ঠিক বুঝেছি। আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। অয়ন কথাগুলো বলে উঠে আলমারি থেকে পাঞ্জাবি পায়জামা নিয়ে পাশের রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজের চেহারা দেখতে লাগলো। অয়ন মুখে হাসি রেখা টানলেও চোখ বয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। অয়ন ভাবতে লাগলো। নিজেকে তো বোঝানোর চেষ্টা করছি, মন আর চোখকে কিভাবে বোঝাবো? আমি যে কষ্ট পাচ্ছি না, যা হইছে ভালো হইছে। এতদিন মায়ের অপেক্ষায় থাকতাম, মা নিজের কাছে টেনে নিবে, সব সত্যি জেনে তো ভালোই হয়েছে। আর কারো ভালোবাসা পাওয়ার আগ্রহ আসবে না। আমি একাই দুনিয়াতে এসেছি, একাই যাব। সো একা থাকা সব থেকে ভালো। কারো কথা ভাবিস না অয়ন, নিজেকে শক্ত কর, তুই কারোর জন্য কষ্ট পাবি না। অয়ন নিজেকে বুঝাতে লাগলো। বুঝাতে গিয়ে হাঁটু গেড়ে বসে কান্না করে দিল। অয়ন কান্না করতে করতে বলতে লাগলো। নিজের মনকে আমি কিভাবে বোঝাবো? আমার যে বড্ড কষ্ট হচ্ছে। ওয়াশরুম ধাক্কার শব্দ শুনে অয়ন তাড়াতাড়ি করে চোখ মুছে কণ্ঠ স্বাভাবিক করে বলে ওঠে। কে? কত সময় লাগে তোমার? আমি রেডি হয়ে গেছি, বের হও। আপনি যান, আমি আসছি। নদী চলে গেল। অয়ন পোশাক পরিবর্তন করে রুম থেকে বের হলো। অয়ন রুমে যেতে নিলে নদী বলে। চলো, সব নিয়েছি। হেডফোন, চার্জার এইগুলো নিয়েছেন? তুলছি। ওকে। অয়ন লাগেজটাই নিয়ে যেতে লাগলো। নিচে চলে গেল। নিচে গেলে নদী সবার থেকে বিদায় নিতে লাগলো। অয়নের আম্মু অয়নের দিকে তাকিয়ে আছে। নদী অয়নের আম্মুকে জড়িয়ে ধরে বলে। আম্মু আসছি। সাবধানে যাও দুজন। অয়নের আম্মু অয়নের দিকে হাত বাড়ালে অয়ন লাগেজ নিয়ে চলে গেল। সবাই অবাক হয়ে গেল। আতিয়া বলে উঠে। দেখো কি মেয়ে, অয়ন তোমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। তুমি নিজে থেকে ওর দিকে হাত বাড়ালে, ও কাউকে কিছু না বলেই চলে গেল। একদিনে ওকে বশ করে ফেলেছে। অয়নের কানে কথাটা গেলে অয়ন পিছনে তাকিয়ে বলে। জাস্ট শ্যাট আপ। আপু অতিরিক্ত কথা বলবে না। আমার বউ আমাকে বশ করলো নাকি না করলো সেইটা একান্ত আমাদের ব্যাপার। একদম বেশি কথা বলবে না। সব সময় কাকির সাথে থেকে ওর কথা ওরে লাগাও, এইসব অভ্যাস বাদ দাও। অয়ন, তুই কিন্তু বেশি কথা বলছিস। আপনাদের থেকে আমার কথা শিখতে হবে না, আমি জানি আমি কতটা কথা বলছি। অয়নের কথা বলার ধরন দেখে সবাই অবাক হয়ে গেল। অয়ন লাগেজ নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। অয়ন গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে লাগলো। নদীর আব্বু আসলো। নদী বলে ওঠে। গাড়িতে ওঠা বাদ দিয়ে দাঁড়িয়ে আছো কেন? আপনাদের অপেক্ষায় ছিলাম। অয়ন কথাগুলো বলে ডিকিতে লাগেজ রেখে গাড়িতে বসে পড়ল। নদী অয়নের পাশে বসলো। নদীর আব্বুর সামনে গিয়ে বসলো। ড্রাইভারকে কল দিলে ড্রাইভার দৌড়ে এসে গাড়িতে এসে বলে। দুঃখ স্যার, চা খেতে গেছিলাম। সমস্যা নেই, চলো। ড্রাইভার উঠে ড্রাইভিং করতে লাগলো। অয়ন বাড়িটার দিকে তাকিয়ে থাকতে লাগলো। অয়ন বাহিরের দিকে তাকিয়ে থেকে যেতে লাগলো। 30 মিনিটের ভিতরে নদীদের বাসার ভিতরে গাড়ি থামলো। নদী বলে উঠে। নামো। নদীর কথায় অয়ন নেমে পড়ল। অয়ন নেমে নদীর দিকে অবাক হয়ে তাকিয়ে বলে। আমার কেন জানি মনে হচ্ছে এই বাসা আমার খুব চেনা। মাথা খারাপ নাকি? এইটা আমাদের পুরনো বাসা, এখানে তুমি কিভাবে আসবে? জানি না, আমার চেনা লাগছে। ভালো হয়েছে, চলো। ড্রাইভার লাগেজ বের করে দিলে অয়ন হাতে নিয়ে যেতে লাগলো। 3 জন বাসার ভিতরে ঢুকলো।
অয়ন ভিতরে যেতে দেয়ালে থাকা মানুষের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। অয়নকে দেখে নদীর আম্মু বলে উঠে, অয়ন ভিতরে আসো, এইভাবে কি দেখো? অয়ন নদীর আম্মুকে সালাম দিয়ে বসার ঘরে গেলে দেখে নদী সবার সাথে কুশল বিনিময় করছে। অয়নের দিকে সবাই তাকালে অয়ন সালাম দিল। সবাই সালামের উত্তর নিল। হঠাৎ করে কেউ বলে উঠল, আমার নাচ জামাইটা কোথায়, এসেছে কি? আম্মা এসেছে, আপনি আস্তে আসেন, পড়ে যাবেন। অয়ন সিঁড়ির দিকে তাকাতে দেখেন একজন বৃদ্ধ সিঁড়ির গ্রিল ধরে নিচে নেমে আসলো। নদীর দাদিমাকে ধরলো। চশমা ঠিক করে দিলে অয়নের দিকে তাকালো। অয়ন কাছ থেকে দেখে চমকে উঠল। অয়ন দৌড়ে গিয়ে দাদিমাকে জড়িয়ে ধরল। সবাই অবাক হয়ে তাকালো। অয়ন কান্না করে দিল। নানি বলে উঠে, নানুভাই তুমি? আপনি আমার সাথে দেখা কেন আর করেন নাই? আমি আপনার অনেক অপেক্ষায় থেকেছি, আপনি কেন আমার সাথে আর দেখা করতে যান নাই? 3 বছর ধরে আপনাকে আমি খুঁজছি, কোথাও পাই নাই। আপনার সাথে আমার অনেক কিছু বলার আছে। নানুভাই তুমি ওখানে বসো, শান্ত হও, আমি তোমাকে সব বলছি, চলো। নানি অয়নকে বসতে দিয়ে নিজেও বসলো। অয়ন নানির পায়ের কাছে বসে কোলে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো। নানুভাই কি হয়েছে? আমাকে তো পেয়েছো তাই না? এত কান্না করলে কি আমার ভালো লাগে বলো? নানু, আপনি এতদিন কোথায় ছিলেন? আমি আপনাকে অনেক খুঁজেছি, বাট কোথাও পাই নাই। শান্ত হও নানুভাই, আমি অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে গিয়েছিলাম। এতদিন আমি দেশের বাইরে ছিলাম, বড় ছেলের কাছে ছিলাম। আমি কোমা থেকে বের হয়ে 3 বছর আগে আমি তোমার খোঁজ নিয়ে জানতে পারি তুমি তোমার ফ্যামিলির সাথে আছো। এত কিছু হয়ে গেছে আর আমি জানতেও পারলাম না। আপনি এখন ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পড়াশোনা কি শুরু করেছো? হ্যাঁ, আপনি তো আমাকে পড়িয়েছেন। আপনি যদি আমাকে বইগুলো দিয়ে সাহায্য না করতেন, তাহলে আমি সাহস করে আর্ট পরীক্ষা দিতে পারতাম না, আর পরীক্ষায় পাশও করতে পারতাম না। আমি হয়তো পড়াশোনা করতে পারতাম না। আপনার জন্য আমি ভালো রেজাল্ট করার পর আমাকে পরে ওই ভদ্রমহিলা ভর্তি করে দেয়। মাশাল্লাহ, পড়াশোনাটা ভালোভাবে করো, মানুষের মতো মানুষ হতে হবে। আপনার জন্য আমি অনেক কিছু করতে পারছি। আপনি যদি আমাকে এত সাপোর্ট না করতেন, তাহলে আমি এখানে থাকতে পারতাম না। তুমি তো অনেক ভালো ছেলে আর অনেক মেধাবী, পড়াশোনা ভালোভাবে করো। দয়া করেন। ফি আমানুল্লাহ নানুভাই। নানু, আপনি নদীর কি হন? নদী আমার নাতনি হয়। কি? উনি আপনার নাতনি? হুম। আমি ওনাকে বিয়ে করেছি। কি বলো? তুমি তো নদীর অনেক ছোট। ছোট বড় ব্যাপার না, আপনি অনেক রাগী। এত রাগ কেন ওনার? ওই আমার নামে আমার দাদিমার কাছে বিচার দিচ্ছ? মায়ের খাইতে মন ধরছে নাকি? কই না তো। নদী, অয়নকে নিয়ে রুমে যাও। অয়ন চলো। অয়ন নদীর সাথে চলে যেতে নিল। অয়ন নানির দিকে অসহায়ভাবে তাকালে নানু কিছু একটা বুঝতে পারে। অয়ন নদীর সাথে চলে গেলে নদীর আব্বুকে নানি রুমে যেতে ইশারা করলো। নদীর আব্বু চলে গেল। নানি রুমে ঢুকে বলল, অয়নের সাথে কি হয়েছে রাহেলা? আম্মা, আয়ান রাহেলাকে ভুল বুঝেছে। যেমন? নদীর আব্বু সব খুলে বলে। নানি কিছুক্ষণ ভেবে বলে, এভাবে অয়নকে বলা ঠিক হয় নাই, ওকে শান্তভাবে বোঝানোর উচিত ছিল। ও অনেকটাই আঘাত পেয়েছে, ছোট মানুষ। তুমি রাহেলাকে সহ্য করতে পারো না, তাহলে তার ছেলের সাথে জেলে দেখা করতে গেছো কেন? আবার তাকেই বই দিয়ে সাহায্য করছো। আমি তো মা। রাহেলাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। রাহেলা ভালো নেই, ওখানে ও নিঃশ্বাস ফেলতেও কষ্ট হয় ওর। প্রেম করে বিয়ে করেছে না, ওটাই তো ওর জন্য জান্নাত। জাহান্নাম কেন হবে? কাজে লোকের ছেলের সাথে পালিয়ে গিয়ে আমাদের মান সম্মান খেয়েছে, সেখানে তো জান্নাত হওয়ার কথা, জাহান্নাম কেন হবে? আম্মা, আব্বা তো বেঁচে নাই, ওকে ফিরিয়ে নিয়ে আসো। ওর কোনো ভরসা নাই, ও যখন তখন রাহুলকে খুন করে ফেলতে পারে, নিজের খেয়াল খুশিতে চলে ও। কিছু করবে না, করার হইলে 8 বছর আগেই করতো। আর কিছুদিন বুঝুক, সন্তানের অবহেলা কতটা কষ্ট দেয় মায়েদের। আম্মা, তুমি মা হয়ে মেয়ের ওপর প্রতিশোধ নিতে চাচ্ছ নাকি? মা মেয়ের আবার কিসের প্রতিশোধ? অয়নকে শক্ত হতে হবে, কিছুদিন যাক, পরে অয়নকে বোঝানো যাবে। এখন কিছু বললে ও নিজের ক্ষতি করবে। আচ্ছা। নদীর আব্বু নানি কথা বলতে লাগলো। এইদিকে আয়ানকে টান দিয়ে খাটের উপর ফেলে নদী বলে উঠে, দাদিমাকে কিভাবে চেনো?
আর এমনভাবে কান্না করছিলে মনে হয় তোমার উপর আমি অত্যাচার করছি। বেশি বুঝলে যা হয়। কি আমি বেশি বুঝি? কই না তো। আসল কথায় আসো, দাদিমাকে কিভাবে চিনলে? আমি যখন জেলে চলে যাই একদিন হুট করে উনি আমার সাথে দেখা করতে আসে। আমি চিনতে না পারলে উনি বলেছিল উনি আমার নানির বান্ধবী হয়। আমার নানি নাকি মারা গেছে। উনি নানির হয়ে আমার সাথে দেখা করতে আসতো। ওনার সাথে আমার ভালোই সম্পর্ক হয়। উনি আমার সাথে দেখা করতে আসলে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। একদিন উনি আমার জন্য বই নিয়ে আসে। মানুষ ধরে আস্তে আস্তে উনি আমাকে পড়ানো শুরু করে। উনি অনেক ভালো পড়ান। জানি, আমাদের সব কাজিনদের উনি পড়িয়েছে। আমরা ওনার পড়া ভালো বুঝি। বাট একটা কথা বুঝলাম না, দাদিমা বান্ধবীকে আর তোমার নানি বা কে? তা জানি না, আম্মু কখনো বলে নাই তাই জানি না। আমার কেন জানি মনে হয় আমি কোনো দিন এই বাড়িতে কারোর সাথে এসেছিলাম, কিন্তু ভালো করে মনে পড়ে না। ও আচ্ছা, যাও ফ্রেশ হয়ে নাও। অয়ন উঠে লাগেজ থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। নদী খাটের উপর বসে ভাবতে লাগলো, দাদিমার বান্ধবীকে আর আম, আয়ানের আম্মু সেদিন হঠাৎ আমাদের বাসায় কেন এসেছিল? কথা নাই বার্তা নাই, হুট করে আমার মতো ধর্ষিতা মেয়ের সাথে অয়নের বিয়ে কেন করিয়ে দিল? এমন কেন করলো? সব গুলিয়ে যাচ্ছে। নদী বসে থেকে ভাবতে লাগলো। অয়ন ফ্রেশ হয়ে বের হইলে নদী ভাবনা জগৎ থেকে বের হয়ে অয়নের হাত থেকে পাঞ্জাবি পায়জামা ভাঁজ করে রেখে দিয়ে বলল, আয়ান, তোমাকে তোমার আম্মু কি বলে সেদিন আমাদের বাড়িতে নিয়ে গেছিল? আমার সাথে তো উনি কথা বলে না, আমাকে ইশারা করে কলেজের সামনে থেকে নিয়ে যায়। আমি কিছু জিজ্ঞেস করি নাই। ও আচ্ছা। নদী সোজা ওয়াশরুমে চলে গেল। নদী ফ্রেশ হয়ে বের হয়ে দেখে অয়ন ওর কাজিনদের সাথে কথা বলছে। আয়ানের সাথে দুইজন বেশি ঘেঁষাঘেঁষি করতে লাগলো। আয়ান বারবার ছেড়ে বসার চেষ্টা করতে লাগলো। নদী বলে উঠে, এই, তোরা দুজন কি একটু দূরে বসতে পারোস না? এভাবে ঘেসে বসে আছিস কেন? আমাদের দুলাভাই, আমরা যেইভাবে ইচ্ছা বসবো, আদর করব। আমরা শালিকা, তার মানে আদর ঘরবালি। জাস্ট শ্যাট আপ। দূরে গিয়ে বসে, ফালতু কথা বন্ধ কর। কচি জামাই পেয়ে ভাব বেড়ে গিয়েছে দেখছি তোমার। ভাব বেড়ে গেছে তোদের? কোনো সমস্যা আছে? আমার জামাই থেকে সর। দুলাভাই, আপনি কিছু বললেন না কেন? আরে থাক না, এত রেগে যাচ্ছেন কেন? অয়নের কথা শুনে নদী রেগে গিয়ে বলে, ও, তোর তাহলে ওদের ছোঁয়া পেতে ভালো লাগছে তাই না? আমি তো ধর্ষিতা, আমাকে তো ভালো লাগবে না। আমার অবিবাহিত বোনদের ভালো লাগছে তাই না? নদী, চুপ কর, আমি সব বুঝি। থাক তুই ওদের নিয়ে। নদী রাগ করে চলে গেল। অয়ন উঠতে যাবে, তুলি সবাই ধরে বলে, আরে বসো, এত ভয় পেলে চলে বউকে? আরে ছাড়েন। বসো তো আপু, নিচে গিয়েছে সবার সাথে কথা বলতে। অয়ন উঠে যাওয়ার চেষ্টা করলে তুলি আর বাকিরা যেতে দিল না। 10টার দিকে অয়নকে ডাকলে অয়ন তুলি সব কাজিনরা মিলে নিচে গেল। নানি বলে উঠে, অয়ন, খেতে বসো। নানি, নদীকে তো দেখছি না। নদী পাশের বাসায় গেছে, ওর বান্ধবী এসেছে তো। তুমি আসো। একসাথে খাবো, উনি আসুক, এক খাবো না। আচ্ছা, তুমি বসো, আমি নদীকে কল দিয়ে আসতে বলি। তুলি, তুই যা, ডেকে নিয়ে আয়। কি হয়েছে আম্মু? নদী, খেতে আয়, জামাই তোকে ছাড়া খেতে বসবে না। আমার ক্ষুধা নাই, ওই বাসায় অনেক কিছু খেয়েছি। নদী কথাগুলো বলে সোজা রুমে চলে গেল। অয়নকে কিছু বলার আগেই অয়ন বলে, আমারও ক্ষুধা নেই, আমি আসছি। অয়ন কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। নদীর আম্মু বলে ওঠে, তোমার মেয়ের ব্যবহার দেখো, ওর দেমাগ কি কোনো দিনও কমবে না। খাবার পাঠিয়ে দাও, ক্ষুধা লাগলে খেয়ে নিবে। তুলিকে দিয়ে খাবার পাঠিয়ে দিল। রুমের সামনে গেলে দেখে নদী রুমে নাই। আয়ান খাটের উপরে বসে আছে। কি গো দুলাভাই, না খেয়ে চলে আসলেন যে? এই নেন, খেয়ে নেন। আপনি রেখে যান। খাওয়াই দিব নাকি? মজা করেন না তো, যান। অয়ন কথাগুলো বলে বারান্দায় চলে গেল। তুলি আর কিছু না বলে চলে গেল। নদী ওয়াশরুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে দিয়ে অয়নকে বলে উঠে, আম্মু খাবার পাঠিয়েছে, খেয়ে নাও। ক্ষুধা নাই। ঢং, কচি ছেলেদের আদর খাইলে কি আর ক্ষুধা থাকে নাকি? নদীর কথায় অয়নের রাগ হতে লাগলো। অয়ন বারান্দা থেকে বের হয়ে নদীর কাছে গিয়ে বলে উঠে, কি উল্টাপাল্টা বলা শুরু করছো? ওরা তোমার কাজিন হয়। আমি যদি দুলাভাই হয়ে ওদের মজা সহ্য না করতে পারি, ব্যাপারটা খারাপ দেখায়। তুমি আমার স্ত্রী, তুমি আমার প্রথম ভালোবাসা আর শেষ ভালোবাসা হিসাবে থাকবে। আর কি কচি কি ধরনের কথা বলো? হ্যাঁ, তুমি আমার স্ত্রী,
তুমি আমার কাছে সবার থেকে সেরা। নদী সরিয়ে দিতে নিলে অয়ন টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে দুই ঠোঁট এক করে দিল। নদী আচমকায় কিস করাতে থমকে গেল, চোখ দুইটা বড় বড় করে ফেলল। অয়ন নদীর কোমরে হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে কিস করতে লাগলো। অয়নের হাতের স্পর্শে নদী কেঁপে কেঁপে উঠতে লাগলো। অয়ন নদীর ঠোঁট ছেড়ে দিয়ে নদীকে খাটের উপর ফেলে দিল। নদীকে কথা বলার সুযোগ না দিয়ে নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল। নদীকে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। নদী নিজেকে কন্ট্রোল করতে না পেরে অয়নের সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। দুইজন ক্লান্ত হয়ে গেল। নদী অয়নের বুকের উপরে মাথা দিয়ে শুয়ে থাকতে লাগলো। অয়ন নদীকে বলতে লাগলো, রাগ কমছে নাকি? আবারও আদর করব? না, ফাজিল কোথাকার। না, আবার রাগ করো? অয়নের কথা শুনে নদী লজ্জায় মুখ গুজিয়ে বলে, না, এখনো কি মনে হয় তোমাকে আমি ভালোবাসি না? জানি না। শোনো, ওরা আমার শ্যালিকা হয়, ওদের সাথে খারাপ ব্যবহার করা কি ঠিক হবে বলো? আর আমি তো নিজেকে ওদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করি। শোনো, তুমি আমার বউ তো, আমি তো বলছি আমি তোমাকে ভালোবাসি, আর কাউকে না। অতীতে তোমার সাথে কি হয়েছে না হয়েছে ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। শুধু একটা কথা, আমাকে কখনো ছেড়ে যাও না। আমাকে অপছন্দ হইলে আমাকে বলে দিও, কখনো পিছন থেকে ছুরি মেরো না। অয়নের কথা শুনে নদী বুকের উপর থেকে মুখ তুলে নাকে হালকা কামড় দিল। অয়ন সাথে সাথে নদীর মুখ সরিয়ে দিলে নদী অয়নের দিকে তাকিয়ে বলে, আমি পেছন থেকে ছুরি মারবো? আমাকে তোমার লুচ্চা মনে হয় নাকি যে জামাই থাকতে পরকিয়া করব? অবিবাহিত থেকে প্রেম করলাম না, আর এত সুন্দর কিউট হ্যান্ডসাম বরকে রেখে অন্য ছেলের সাথে প্রেম করব? অয়ন নদীর কথা শুনে ভ্রু কুচকে তাকালে নদী অয়নের ঠোঁটে একের উপর কিস করতে লাগলো। অয়নের মুখে হাসি ফুটে উঠল। নদীকে বুকের সাথে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, পাগলি বউ আমার। আমি শুধু তোমার প্রেমে পাগলি হয়ে গেছি। যাই বলো, আমার বউয়ের কিন্তু অনেক রাগ। অল্প, বেশি না। ও আচ্ছা, ওঠো। খাবার খাবে না নাকি? তুমি খাওয়াই দিলে খাবো, না হইলে ঘুমাবো। আচ্ছা ওঠো, গোসল করে নেই। গোসল করে তোমাকে খাইয়ে দিব। থাক, খাবো না। তুমি আমাকে বুকে শুয়ে থাকো, আমার অনেক ভালো লাগছে। আরে বাবা, খাওয়া দিয়ে পরে তো বুকে মাথা নিয়ে ঘুমাবো। আমার জামাই থাকতে কেন কোলবালিশে মাথা দিতে যাব? এত সুইট একটা বুক থাকতে। নদী কথাটা বলে অয়নের বাহুতে চিমটি দিলে অয়ন চিৎকার দিয়ে উঠে পড়ল। হাত বুলিয়ে দিতে দিতে বলে, আহ ফাজিল মাইয়া, এমন মাইর দিব না। নদী উঠে মুখ ভেঞ্চি দিয়ে হাসতে লাগলো। নদী আলমারি থেকে টি শার্ট প্লাজো নিয়ে চলে গেল। অয়ন নদীকে ধরার আগেই নদী দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। দরজা খুলে অয়নকে ভেঞ্চি দিয়ে দরজা লাগিয়ে দিল। অয়ন হাসতে লাগলো। অয়ন খাটের উপরে শুয়ে এক হাত মাথার নিচে রেখে ভাবতে লাগলো। ফাজিল একটা। অয়ন নদীর কথা ভাবতে ভাবতে হঠাৎ করে চোখের সামনে কারোর মুখের প্রতিছবি ভেসে আসলো। অয়ন সাথে সাথে উঠে বসে পড়ল। অয়ন ভাবতে লাগলো, রাইসা কোথায়? ওকে তো দেখলাম না। ওই কোথায় আছে থাক, নদীকে জিজ্ঞেস করা যাবে না। ওর মুড এখন ভালো আছে। রাইসার কথা জিজ্ঞেস করলে যদি আবার মন খারাপ করে, রাগ করে ঝামেলা হয়ে যাবে। অয়ন কথাগুলো ভাবতে লাগলো। নদী গোসল করে বের হলে অয়ন উঠে গোসল করতে চলে গেল। অয়ন গোসল করে তোয়ালে পরে আসলে নদী অয়নের দিকে ভ্রু কুচকে তাকিয়ে থাকতে লাগলো। অয়ন লাগেজ থেকে শার্ট প্যান্ট পরে নদীর পাশে বসে নদীর দিকে ঝুঁকে বলে, এত দেখার কি আছে? নদী অয়নের কথা শেষ হতে না হতেই অয়নের ঠোঁটে কিস করে দিল। অয়ন হেসে দিল। নদী অয়নের মাথার পিছনে ধরে কিস করতে লাগলো। অয়ন পেটের উপর থেকে টি শার্ট তুলে হালকা করে সুরসুরি দিলে নদী সাথে সাথে ছেড়ে দিয়ে বলে, ফাজিল, আমার পেটে অনেক সুরসুরি, আর একবার পেটে হাত দিলে হাত ভেঙে ফেলবো। তাই বুঝি? অয়ন কথাটা বলে নদীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নদীর উপরে উঠে কাতুকুতু দিতে লাগলো। নদী হাসতে হাসতে অয়নকে সরানোর চেষ্টা করতে লাগলো। এক পর্যায়ে নদী হাসতে হাসতে চোখে পানি চলে আসলো। নদী বলতে লাগলো, জান ছাড়ো, হাসতে হাসতে আমি মরে যাব। ছেড়ে দিব? আগে বলো আই লাভ ইউ অয়ন। বলবো না। ছাড়বো না। ওকে ওকে বলছি, ছাড়ো আমাকে। অয়ন ছেড়ে দিলে নদীর সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, বলবো না। আবার ধরবো নাকি? খাবার খাও। আই লাভ ইউ বলো, না হইলে খাবো না। ওকে, আই হেট ইউ অয়ন। কি আমাকে তুমি ঘৃণা করো? ওকে যাও, তোমাকে আমি হেট ইউ করি। কি এত বড় সাহস, আমাকে হেট করো? নদী রেগে অয়নের চুল টেনে ধরলে অয়ন বলে ওঠে, আরে আরে কি করছো? ব্যথা লাগছে তো, ছাড়ো। আমাকে হেট করস না, আমি কেন তোর ব্যথার কথা ভাববো? আরে আল্লাহ মেয়েরে বাবা, আমি তো মজা করছি, ছাড়ো জান। আই লাভ ইউ বল। আই লাভ ইউ রাইসা। অয়ন কথাটা বলে থমকে গেল। নদী অয়নের চুল ছেড়ে দিয়ে বলল, রাইসা মানে?
সরি সরি নদী। রাইসা কেন বলে? আরে তোমার দেয়ালে রাইসা লেগে আছে, আমি সেটা পড়তে গিয়ে বলে দিয়েছি। ও আচ্ছা, তাই বলো। আচ্ছা এখন ভালোভাবে বলো। আই লাভ ইউ বউ। অয়ন কথাটা বলে টান দিয়ে ঘুরিয়ে নদীকে নিজের কোলে বসিয়ে পিঠে নাক ডুবিয়ে দিয়ে বলল, জান আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। আচ্ছা ছাড়ো, তোমাকে খাইয়ে দিই, অনেক রাত হয়ে গেছে। আমার কোলে বসে খাওয়াই দাও। অয়ন এক হাত দিয়ে খাবারের প্লেট কাছে নিয়ে এসেছে নদীর হাতে দিলে নদী ঘুরে বসে অয়নকে খাইয়ে দিতে লাগলো। অয়ন বলে উঠে, তুমি কি খাইছো, তোমাকে খাওয়াই দেই। ওকে দাও। অয়ন নদীকে খাইয়ে দিতে লাগলো আর নদী নিজে খেতে লাগলো। দুইজন খাওয়া শেষ করে নিল। দুইজন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে নদী নাই। অয়ন উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নানিকে দেখে সালাম দিলে নানি বলে উঠে, ওয়ালাইকুম সালাম। অয়ন বসো। অয়ন নানির সাথে বসলো। অয়ন সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো। হঠাৎ করে হাসির শব্দ শুনে পাশের রুম থেকে কয়েকটা মেয়েকে বের হইতে দেখলো। একজন নদীকে উল্টাভাবে ধরে আছে। নদী বলতে লাগলো, আরে চোখ ছাড়, আমি দেখবো না, ছাড়। একদম না, বাইরের যাবি। আর যেখানে জিনিসটা রাখছি সেইখানে গিয়ে থামবি, তাহলে ট্রিট দিব। আরে তুই সোজা হয়ে দাঁড়িয়ে তো নিয়ে চল। ওয়েট। রাইসা ঘুরে সামনের দিকে তাকাতে অয়নের দিকে চোখ গেলে চমকে গেল। রাইসা নদীর চোখ ছেড়ে দিল। অয়ন রাইসাকে দেখে উঠে দাঁড়ালো। নদী হাসি মুখে বলে, কিরে, চোখ ছাড়লি কেন? রাইসা নদীর কোনো কথার উত্তর না দিয়ে সোজা অয়নের সামনে চলে গেল। রাইসা নানির দিকে তাকিয়ে বলে, দাদিমা, ও এখানে কেন? সাহস কি করে হয় আমাদের বাসায় আসার? রাইসা, এভাবে বলো না। আমি আর এক মুহূর্তে ওকে এখানে দেখতে চাই না। দাদিমা, তুমি জানো না ও আমার সাথে কি করেছে? রাইসা। চুপ, একদম চুপ। আমার নাম একদম মুখে নিয়ে আসবে না। আমি তোমার সাথে কথা বলছি না। দাদিমা, বের হয়ে যেতে বলো। তোমার সাথে দেখা করার তো হয়ে গেছে, তাই না? আর এখানে থাকার কোনো মানে হয় না। রাইসা, এসব কি বলিস? অয়নকে তুই আগে থেকে চেনোস নাকি? আউট। রাইসা আঙ্গুল তুলে বের হয়ে যাইতে বলে। অয়ন সজোরে একটা থাপ্পড় মেরে দিল। সবাই হতভম্ব হয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। রাইসা গালে হাত দিয়ে কান্না করে দিল। অয়ন রাইসাকে বলল, এই একদম কান্না করবে না, কান্না থামাও। কুত্তা, থাপ্পড় মেরে বলস কান্না করবো না? আমার গালে থাপ্পড় পেলাম না, এত জোরে কেউ থাপ্পড় দেয়? কুত্তা বিড়াল কোথাকার। উল্টাপাল্টা কথা কেন বলো? আমি এখন থেকে কোথাও যাব না। তোমার কি সমস্যা? তুমি আমাকে ভুল বুঝে সেই দিন নিখোঁজ হয়ে যাও। এখন আমাকে দেখে এত রাগ কেন দেখাবে? তুমি আমার কথা একবারও শুনেছ? আমি তো বারবার ক্ষমা চাইলে তুমি আমার কথা শুনো নাই। চুপ কর, তোর কিছু শুনতে চায় না। আমি তো মিথ্যাবাদী। আমি তো তোর মায়ের সাথে ঝামেলা বাঁধিয়ে দিতে যাচ্ছি। তুই আমাদের বাসায় কেন এসেছিস? তুই তো জানোস এটাই আমার বাসা, কেন আসলি? রাইসার কথা শুনে অয়ন টান দিয়ে নিজের কাছে সামনে টেনে গালে হাত ছড়িয়ে দিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। নদী রাগে ওড়না হাতের সাথে পেঁচাতে লাগলো। অয়ন রাইসার দিকে তাকিয়ে বলে, আই এম সরি, বাট রাইসা, আমার তোমার সাহায্য লাগবে। ছাড়, তুই আমাকে ধরবি না। ওকে ধরবো না, বাট সেদিনের ব্যবহারের জন্য আই এম সরি। তুমি চাইলে আমি কান ধরে ক্ষমা চাইতে পারি। লাগবে না তোকে, আমি ঘৃণা করি। ওকে করো, সমস্যা নাই, কিন্তু আমার তোমার হেল্প লাগবে। করবো না হেল্প। আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার জামাই পরপুরুষের সাথে কথা বলতে না করেছে। রাইসার কথা শুনে সবাই চোখ বড় বড় করে তাকালো। তুলি বলে উঠে, কবে আপু? আমাদের কাউকে তো জানালে না। তুলির কথা শুনে অয়ন ফিক করে হেসে দিল। রাইসার কপালে টোকা দিয়ে বলে, এখনো মিথ্যা বলা ছাড়লে না? আমি সেই দিন মিথ্যা বলি নাই, তোকে সত্যিটাই বলেছিলাম। কিন্তু তুই আমাকে আজকে থেকে সেই দিন থাপ্পড় জোরে মেরেছিলি। আমার জ্বর এসে গিয়েছিল। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। তুই আমাদের বাসা থেকে চলে যা। তোকে দেখলে আমার রাগ হচ্ছে, কিন্তু তুই আগের থেকে একটু বেশি কিউট হয়ে গেছোস। এতে আমার কিচ্ছু যায় আসে না। আমার বয়ফ্রেন্ড তোর থেকে স্মার্ট হ্যান্ডসাম, যে দেখবে পুরো ফিদা হয়ে পড়ে যাবে। তোমার বয়ফ্রেন্ড মনে হয় ঘুমের মেডিসিন শরীরের সাথে লাগিয়ে রাখে, যার কারণে সবাই ঘুমিয়ে আর তোমরা ভাবো ফিদা হয়ে গেছে। অয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। রাইসা রেগে অয়নকে মারতে লাগলো। অয়ন হাসতে হাসতে রাইসার হাত ধরে বলে, আরে ব্যথা লাগে তো রাইসা, শুনো না, প্লিজ একটু আমার সাথে কয়েক মিনিট কথা বলবে? আমার তোমার থেকে কিছু জানার আছে। বললাম না
কিছু বলবো না, আমি মিথ্যাবাদী। রাইসা প্লিজ আমার কথাটা শোনো, আমি তোমার সব কথা বিশ্বাস করব। দেখো তুমি আজ আমাকে এখানে দেখতে পারতে না, হয়তো কোনোদিনও না। আমার স্ত্রী আছে জন্য এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, না হইলে আমি আত্মহত্যা করে উপরে চলে যেতাম। অয়নের কথা শুনে সবাই চমকে গেল। নদী অবাক হয়ে গেল। রাইসা থমকে গেল। রাইসা বলে উঠে, এসব কি বলছো? আত্মহত্যা করতে মানে? আর তোমার স্ত্রী মানে? তুমি তো আমারও ছোট। তুমি এই বয়সে বিয়ে করেছো নাকি? কি বলো আপু? অয়ন তোমারও ছোট? হুম, আমার 1 বছরের ছোট। তোর সাথে কার? নদী আপু তো দেখি জিতেছে। মানে? অয়ন নদী আপুর হাজব্যান্ড। তুলির কথা শুনে রাইসা কয়েক পা পিছে গেল। নদীর দিকে তাকালো একবার, অয়নের দিকে তাকালো। রাইসা ভাবতে লাগলো, অন্য কাউকে বিয়ে করে ফেলে? আমাকে কি একটুও ভালোবাসে নাই? একবারও আমার কথা মনে পড়ে নাই? 6 বছর আমি তোমার বন্ধু হয়ে থাকতাম, ভালোবাসার মানুষ হতে পারলাম না? রাইসার চোখের কোণায় পানি আসার আগেই মুছে হাসি মুখে বলে, কি এই পিচ্চিকে দুলাভাই বলা লাগবো? কি কাজ নাই আমার? বড় বোনকে বিয়ে করছস? আরে আমি জানতাম না নদী তোমার বোন। নদীদের বাসা তো অন্য জায়গায়, তাই আমি বুঝি নাই। এখানে এসেছে নানি দেখে অবাক হয়ে যায়। পরে তোমারটা খুঁজছি পাই নাই, কাউকে জিজ্ঞেস করার সাহস হয় নাই। ঢং। যাই হোক, রাতে কথা হবে। একটা গেম খেলছি, খেলবি? কি গেম? খুব সহজ, ওয়েট কর, তোর বইয়ের চোখ ধরি আগে, আর তুই আমাদের সাথে যোগ দিতে পারোস। ওকে। রাইসা নদীর কাছে গিয়ে চোখ ধরে নিয়ে যেতে লাগলো। অয়ন ওদের পিছন পিছন যেতে লাগলো। বাগানের ভিতর নিয়ে গেলে রাইসা বলে, আপু, কোনো জায়গা তো সিলেক্ট করো। ওয়েট, আর কিছু দূর যেতে হবে মনে হয়। নদীকে আর কিছু দূর নিয়ে গেলে নদী বলে, এখানে লুকিয়েছি। শিওর? হ্যাঁ। ওকে। রাইসা চোখ খুলে দিলে দেখে নদী যেখানে টাকাগুলো লুকিয়েছে সেখান থেকে কিছুটা দূরে চলে এসেছে। নদী জিহ্বায় কামড় দিয়ে বলে, এটা হবে না, তোরা বকবক করে আমার মনোযোগ নষ্ট করে দিয়েছিস। জি না আপু, তুমি হেরে গিয়েছো, মেনে নাও। আপু, রিয়েলিটি মেনে নাও, তুমি হেরে গেছো। না, এটা হবে না, আমি আবার প্রথম থেকে করব। ওকে, ভালো করে দেখো। তুলি আপুকে নিয়ে যাবি আর নিয়ে আসবি। তুলি আর কয়েকজন মিলে নদীকে নিয়ে চলে গেল। নদী পিছনে তাকিয়ে অয়ন রাইসার দিকে তাকালো। পরক্ষণেই চলে গেল তুলিদের সাথে। তুমি যা বলেছিলে সব সত্যি। আমার আব্বু আসলে বেঁচে আছে, আর আম্মু সব জেনেও আমার বিরুদ্ধে মিথ্যা বয়ান দিয়েছে। অয়নের কথা শুনে রাইসা মুখে হাসির রেখা টেনে বলে, তোমাকে আমি বলেছিলাম তুমি আমাকে বিশ্বাস করো নাই। আজ হঠাৎ কি হলো যে এটা বিশ্বাস করলে? অয়ন গাছের উপরে বসে বলল, আম্মু নিজের মুখে বলেছে, কথাগুলো শুনে আমি আর নিজের ভিতরে ছিলাম না। আমার ঘৃণা হচ্ছে নিজের উপরে। শুধু একটা কথা মনে বারবার বলে, কার ভালোবাসা পাওয়ার জন্য এত ব্যাকুল ছিলি, যে কিনা নিজের ইচ্ছে ফাঁসিয়ে দিয়েছিল, যে কিনা সব জানার পর মিথ্যা অপবাদ দিয়ে বারবার দূরে সরিয়ে দিয়েছে। আমি তাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসলাম। যে মানুষকে মেরে ফেলতে নিয়েছিল বলে তাকে বাঁচাতে আব্বুর মাথায় বাড়ি দিয়েছিলাম। যার জন্য খুনের দায়ে জেলে গেলাম, সেই আমার সাথে গেম খেললো। আমি তো তার পেটের সন্তান ছিলাম, আমার সাথে কিভাবে এমনটা করতে পারলো? অয়ন কথাগুলো বলে চোখের পানি ফেলতে লাগলো। রাইসা অয়নের পাশে বসে চোখের পানি মুছতে লাগলো আর বলতে লাগলো, কান্না করো না, নিজেকে শক্ত করো। এই দুনিয়াটা স্বার্থপরের দুনিয়া। একা এসেছো, একাই যেতে হবে। তাই নিজেকে এমনভাবে তৈরি করো পরপারের জন্য ভালো থাকতে পারো। এইভাবে ভেবে কষ্ট পাবো আমি? আমি জানি, কিন্তু আমার মন তো মানে না। মন যে মানতে চায় না, বুকে ব্যথা অনুভব হয়। রাইসা অয়নকে জড়িয়ে নেয়। যখন হাসির শব্দ শুনে রাইসা তাড়াতাড়ি করে উঠে পড়ল। অয়ন চোখ তাড়াতাড়ি মুছে ওদের দিকে তাকিয়ে হাসি মুখে ওদের দুষ্টুমি দেখতে লাগলো। নদী অয়নের কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার জামাই। সত্যি তো? এবার হেরে গেলে কিন্তু তোমাকে 10,000 টাকা দিতে হবে। নদী অয়নকে ছেড়ে আবার ধরতে যাবে, অয়ন রাইসাকে সামনে দিয়ে দিলে নদী অয়ন ভেবে রাইসাকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, এটা আমার জামাই, কিন্তু আর কিছু বলার আগেই নদীর চোখ ছেড়ে দিলে নদী রাইসাকে থেকে ভ্যাবাচাকা খেয়ে গেল। অয়ন হাততালি দিতে দিতে বলে, ছি ছি, আমার বউ আমাকে চেনে না। আমাকে চিনবে কিভাবে? আমাকে তো ভালোই বাসে না। এইটা মেনে নেওয়া যায় না। আমি এই দুঃখে কচু গাছের সাথে ফাঁস নিব। অয়নের কথা শুনে সবাই হেসে দিল।
নদী ধমক দিয়ে অয়নকে টান দিয়ে কাছে নিয়ে এসেছে। ওর শরীরে ঘ্রাণ নিয়ে বলে, আমার সাথে শয়তানি করস? আমি প্রথমে অয়নকে ধরেছিলাম, আমাকে ফাঁসানো হয়েছে। গেমের ভেতরে তো দুষ্টুমি থাকবেই, তুমি বলতে পারো না? তুমি হারছো, তুমি আমাকে বারবার ধরছো। একদম না। ওকে, আমি হেরে গেছি। আমার জামাই তোকে 20,000 টাকা দিবে। এই না না, আমি কেন দিব? তোমরা গেম খেলছো, তোমরা বুঝো। অত কিছু জানি না। আরে প্রথমে তুমি আমাকে ধরছিলে, তুমি জিতছো। প্রমাণ হয়ে গেল আমি জিতছি। আমি জানি কিভাবে কথা বের করতে হয়। নদীর কথা শুনে অয়ন হেসে দিয়ে নদীর গাল টেনে দিয়ে গালে কিস করে দিল। নদী লজ্জা পেয়ে গেল। রাইসা বলে, এইটা রুম না, যাই হোক এখন তুলি টাকা বের কর আর নিজের মন মতো জায়গায় কুতে ফেল। তুলি কয়েনগুলো তুলে ওর মন মতো রেখে দিয়ে চলে গেল। এভাবে সবাই একসাথে খেলতে লাগলো। বিকালের দিকে অয়ন নদী সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেল। অয়ন বাসায় আসলে অয়ন সোজা রুমে চলে গেল। ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। লম্বা একটা ঘুম দিয়ে দিল। 7টার দিকে ঘুম ভাঙলে অয়ন চোখ খুলে দেখে পুরো রুম অন্ধকার। অয়ন উঠে লাইট জ্বালিয়ে দিল। হঠাৎ করে জোরে একটা চিৎকারের শব্দ কানে আসলে অয়ন চমকে গেল। অয়ন রুম থেকে বের হয়ে চিৎকার শব্দ কোথা থেকে আসলো খুঁজতে লাগলো। আতিয়া রুমের সামনে গেলে শব্দ আসতে লাগলো। অয়ন ধাক্কা দিয়ে ভিতরে ঢুকতে অয়ন চমকে গেল। অয়ন বলে উঠে, ভাইয়া। অয়নের কণ্ঠ শুনে আতিয়া, নদী, আশিক আর 2টা ছেলে অয়নের দিকে ঘুরে তাকালো। অয়ন দৌড়ে গিয়ে আশিককে এক লাথি দিয়ে আতিয়ার উপর থেকে ফেলে দিয়ে সোজা চাদরটা আতিয়ার উপর দিয়ে আশিকের বন্ধুদের ফুলদানি দিয়ে বাড়ি মেরে দিল। ওরা 2জন নদীকে ছেড়ে দিয়ে পড়ে গেল। আশিক অয়নকে বলতে লাগলো, অয়ন, তুই এখান থেকে যা তোর বউকে নিয়ে। তুই যদি বেশি বুঝস, আমরা তোকে খুন করে ফেলে দেবো। তোরা হয়তো ভুলে গেছস, 10 বছরের বাচ্চা যদি নিজের বাবাকে খুন করতে পারে, সেখানে নিজের বোনকে বাঁচাতে গিয়ে তোদের খুন করতে আমার হাত কখনো কাঁপবে তোদের মনে হয়? অয়ন আশিক আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে 3জনকে মারতে লাগলো। নদী আতিয়াকে জড়িয়ে ধরে থাকলো। অয়ন ওদের মারতে মারতে ফ্লোরে ফেলে দিল। অয়ন আশিকের পায়ে সজোরে লাথি মেরে হাতের হাড্ডি ভেঙে ফেলল। আশিক জোরে চিৎকার দিয়ে উঠল। অয়ন বলতে লাগলো, তুই চাচাতো ভাই হয়ে আমার বোনের সর্বনাশ করতে চাস, আমার বোনকে নষ্ট করতে চাস। তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আহ আহ ও অয়ন, ও অয়ন, আমাকে ছেড়ে দে। আমি আর কোনোদিনও আতিয়ার দিকে চোখ তুলে তাকাবো না। প্লিজ আমাকে ছেড়ে দে ভাই, আমার আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দে। আমি তোকে খুন করে আমিও ভুল করতে চাই। অয়ন আশিকের গলা পাড়া দিয়ে ধরল আর 2জনকে একের উপর এক ঘুষি মারতে লাগলো। 2জনের মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। 2জন অয়নের পা ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও অয়ন, আমরা আসতে চাই নাই। আশিক আমাদের জোর করে নিয়ে এসেছে। ওই আমাদের বলে বাসায় কেউ নাই আতিয়া ছাড়া, আজকে কাজে লাগাতে হবে। আমরা আসতে চাই নাই, ওই আমাদের জোর করে নিয়ে এসেছে। ছি, তুই এত খারাপ। অয়ন আর ও জোরে পা দিয়ে চেপে ধরতে আতিয়া দৌড়ে এসেছে। অয়নকে বলে উঠে, ভাই আমার, ওকে ছেড়ে দে। ওর মতো গোলাঙ্গারকে মেরে তুই নিজে কেন আইন তুলে নিবি? ভাই, ওকে ছেড়ে দে, ও মরে যাবে। আমি চাই না আমার ভাই আবার জেলে যাক। অয়ন, ছেড়ে দে। নন্দী তোর স্ত্রী, ওর একটা সুন্দর ভবিষ্যৎ আছে। ওকে ছেড়ে দে, আল্লাহ দোহাই লাগে অয়ন। আয়ন, ছেড়ে দাও ওকে। ওকে মেরে ফেলবো, ওই আমার বোনের গায়ে হাত দিয়েছে, ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই। নদী আতিয়া খাট থেকে নেমে ওড়না শরীরের সাথে পেঁচিয়ে নিয়ে অয়নের কাছে গিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অয়নকে জড়িয়ে ধরে বলল, আমার জন্য কেন নিজের ক্ষতি করবি? আমি তো খারাপ বোন। আমি তো তোকে সব সময় কষ্ট দিয়েছি, সব সময় তোকে অবহেলা করে গেছি, কত কথা শুনিয়েছি। তারপর তুই আমার জন্য কেন নিজের হাতে আইন তুলে নিতে চাচ্ছিস? আপু ছাড়ো আমাকে, আমি মেরে ফেলবো। তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, তোমার সম্মান কেউ আঘাত করবে আর আমি চুপ করে বসে থাকবো? কখনোই না। আমার বউয়ের দিকে কেউ তাকালে তার চোখ আমি তুলে ফেলবো। এখনো সুযোগ আছে, কেন? এখান থেকে ভাগ। আশিকের বন্ধুরা আশিককে নিয়ে দৌড়ে চলে যেতে নিলে অয়ন ধরতে চাইলে নদী আতিয়া জড়িয়ে ধরে টেনে ধরে থাকলো। নদী অয়নকে বলতে লাগলো, অয়ন, শান্ত হও প্লিজ। আর এইভাবে ওদের যদি ধরতে যাও, মানুষ জানাজানি হয়ে গেলে পরে আতিয়াকে বিয়ে দেওয়ার সমস্যা হবে। এটা করা যাবে না। অয়ন, শান্ত হও। কাউকে এসব বলা যাবে না। তুমি যদি রাগে ওদের মেরে ফেলতে, সেই তোমার বোন কলঙ্কিত হইতো, যেমন আমি হয়েছি। আমি খুব ভালো করে জানি সমাজের মানুষ ছেলেদের কিছু বলবে না, সব মেয়েদের দোষ হয়।
এমন কথাও শুনতে হয়েছে আমি নিজেই ওদের সাথে শারীরিক সম্পর্ক করতে গিয়েছিলাম। এখন আমাকে বিয়ে করে নাই দেখে মিথ্যা অভিযোগ দিয়েছি। নদীর কথা শুনে অয়ন কিছুটা শান্ত হলো। অয়ন নদীকে বলে উঠে, আপুকে সামলাও, আমি রুমে যাচ্ছি। অয়ন আতিয়াকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। নদী আতিয়াকে বলল, ছেঁড়া জামাটা চেঞ্জ করে নাও, আর কান্না করো না, কিছু হবে না তোমার। আমরা বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে আমরা দিব না। আতিয়া নদীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি তোমাকে কত অপমান করেছি, আর তুমি নিজের কথা না ভেবে আমাকে বাঁচানোর জন্য ওদের হাতে মার খেলে। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে অনেক কিছু বলে অপমান করেছি। এইভাবে বলো না, তুমি অয়নের বোন মানে আমার বোন। তুমি বিপদে পড়লে আমি কিভাবে তোমাকে বিপদে একা ফেলে চলে যাব? কান্না করো না, তুমি যাও, বাসায় সবাই চলে আসার সময় হয়ে গেছে, আমাকে রান্না করতে হবে। নদী আতিয়াকে বুঝিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। নদী নিচে চলে গেল, রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। আতিয়া পোশাক চেঞ্জ করে উপুর হয়ে শুয়ে কান্না করতে লাগলো আর ভাবতে লাগলো, আমার নিজের ভাইকে আমি কখনোই ভালোবাসি নাই। সব সময় আমি ওকে তাচ্ছিল্য করে গেছি, সহ্য করতে পারিনি। কত খারাপ ব্যবহার করেছি, গায়ে হাত পর্যন্ত তুলেছি। আর আশিকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম, নিজের পেটের ভাইয়ের মতো আদর করেছি। যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। আর সেখানে ও কিনা আমার সাথে এমন জঘন্য কাজ করতে নিয়েছিল। আমি যাকে কিনা সহ্য করতে পারতাম না, সেই আমার জন্য খুন করতে চাইলো। এই জন্যই বলে পর পরই থাকে, কখনোই আপন হয় না। আমি আর কাকির কুকথা মাথায় নিব না। ওরা মা ছেলে দুইজনেই খারাপ, সব সময় আমার ভাইয়ের প্রতি রাগ তুলে দিত। আমার ভাই আমার আব্বুকে খুন করেছে জন্যই আব্বুর আদর থেকে বঞ্চিত। আমার মাথাটা নষ্ট করে দিত। আমি নিজের ভাইকে কিভাবে এত কষ্ট দিতে পারলাম? আতিয়া অঝরে কান্না করতে লাগলো। অয়ন খাটের উপর বসে থেকে রাগে হাত মোচড়াতে লাগলো। রাগে খাটে ঘুষি দিয়ে বলতে লাগলো, ওর সাহস কি করে হইল? আমার বোনকে ওর বন্ধুদের নিয়ে এসেছে, ভাবতে ঘৃণা হচ্ছে ওই কিভাবে করলো। আমার বোন, আমার আম্মু ওকে কত ভালোবাসে, আর ও কিভাবে এমন নোংরা কাজ করতে পারলো? অয়ন রাগে উঠে পড়ল, দেয়ালে সজোরে ঘুষি মেরে বারান্দায় চলে গেল। অয়ন ভাবতে লাগলো, না, ওকে এত সহজে তো ছেড়ে দিব না, ওকে তো শাস্তি পেতেই হবে। ওকে আমি এত সহজে ছাড়বো না, এমনভাবে মারবো ওই মেয়েদের দিকে যেন তাকাতে না পারে। অয়ন কথাগুলো ভাবতে লাগলো। অয়ন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগলো। পড়ার টেবিলের সামনে গিয়ে পড়তে বসলো। পড়ার চেষ্টা করতে লাগলো বারবার। ওই ঘটনাটা মনে পড়লে অয়নের রাগে চেয়ার থেকে উঠে পড়ল। হঠাৎ করে চিল্লাপাল্লার শব্দ শুনে অয়ন রুম থেকে বের হয়ে গেল। নিচে নামতে অয়নের কাকি এসেছে, সোজা অয়নের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। অয়নের কাকি অয়নের কলার চেপে ধরে বলে উঠে, তোর বাপকে তো খেয়েছিস, এখন আবার আমার ছেলেকে খেতে চাস? তোর সাহস কি করে হয় তো আমার ছেলেকে এভাবে মেরে হাত ভেঙে দেওয়ার? তোর বউ খারাপ। তোর বউ খারাপ না হইলে তোর বউকে কেউ ধর্ষণ করে আমার ভালো ছেলেটার সাথে জোর করছে, আর তুই বউয়ের কথা শুনে আমার ছেলেকে মারলি? ভাবি, আজকে যদি ওর বিচার না করেন তাহলে আমরা আমাদের মতো ব্যবস্থা নিব। অয়ন কাকির কোনো কথায় উত্তর না দিয়ে এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে বলল, আপনার ছেলে আসলে আমি খাবো, আপনার ছেলেকে না খেলে আমার শান্তি হবে না। অয়নের কথা শুনে অয়নের আম্মু সজোরে থাপ্পড় মেরে বলে, অয়ন, পাগল হয়ে গেছস? তোর বড় ভাই হয় আশিক, তুই ওকে এভাবে কিভাবে মারতে পারলি? আগে তো দেখবি কার অন্যায় আছে। না জেনে শুনে তুই ওকে এইভাবে কেন মারছস? তোর কি একবার হাত কাঁপলো না? অয়ন ওর আম্মুকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে, উফ আন্টি, জ্ঞান দিবেন না তো। আমার কারো কথা শোনার সময় নাই। আমার মন যা চাইবে আমি তাই করব। আমার মন চাইছে আমি ওকে মারছি, আমার মন চাচ্ছে ওকে মেরে ফেলবো। যেভাবে হোক ওকে আমি মারবই। অয়নের কথা শুনে অয়নের আম্মু কয়েক পা পিছিয়ে গেল। সবাই চোখ বড় বড় করে তাকালো। আতিয়া বলে উঠল, অয়ন, আম্মুকে তুই আন্টি কেন বলছিস? আন্টিকে আন্টি বলবো না তো কি বলবো? আর আশিক, তোর জীবনের যদি মায়া থাকে তাহলে তুই আমার সামনে আসিস না। আমি কিন্তু কারো কথা শুনবো না। আমাকে আগের অয়ন ভেবে থাকলে তোরা জীবনে সব থেকে বড় ভুল করবি। বড় আম্মু, ওই নদী অয়নকে একদিনে নিয়ে গিয়ে মাথা খেয়ে ফেলেছে। অয়ন তো এমন ছিল না। আমরা কত ভাবি, কত কথা বলেছি, কোনোদিনও ওই কোনো প্রতিবাদ করে নাই। আর আজ দেখো, ওই আমাকে মারলো ওর বউয়ের কথা শুনে। হ্যাঁ, আশিকের কথা শুনে অয়নের কাকু এসে বলল, অয়ন, তোর এত বড় সাহস হয়েছে আমার ছেলেকে তুই মারস? তোর মায়ের জন্য আমি তোকে এই বাড়িতে থাকতে দিয়েছি, আর তুই কিনা আমার ছেলের গায়ে হাত দিস?
আবার আমার ছেলেকে মারার হুমকি দেস? আমার সাহসের কিছু দেখেন নাই, এখন থেকে দেখবেন বাহিরের মানুষ আছে, তাই চুপ আছি। আমার মুখ খুলালে আশিকের জীবন যাবে, সো চুপ করে থাকেন। ভাবি, এই বেয়াদবকে যদি বের না করে দেন তাহলে আমি আমার ভাইজানকে জানাবো। আপনি ভালো করে জানেন আমার ভাইজান যদি জানে আশিকের গায়ে হাত তুলেছে আপনার ছেলে কি হাল হবে আপনি ভালো করে জানেন। আপনার ভাইজানকে কেন আপনার 14 গোষ্ঠীকে জানান, আমার কিছু যায় আসে না। আমি একমাত্র আমার আল্লাহকে ভয় পাই, আর কাউকে না। আর আপনার কাপুরুষ ভাইকে জানান দেখি আমার কি করতে পারে। আমি এখানে বসলাম। অয়ন চুপ করো, এসব কি বলছো? বড় ভাইজান মানে কাকু, কার কথা বলছো? ওকে কি করতে পারে তোকে এখন দেখাচ্ছি। অয়ন সোফায় পায়ের উপরে পা তুলে বসল। অয়নের কাকু কাউকে কল দিয়ে আসতে বলে দিল। অয়নের আম্মু বলে উঠে, অয়ন, তুই এখন থেকে চলে যা, ওই তোকে মেরে ফেলবে এবার। অয়ন, তুই চলে যা এখান থেকে। আন্টি, আপনাকে ভাবা লাগবে না, আপনি আপনার মতো থাকেন আর ভাবেন আমাকে আর কোনো মিথ্যা কেসে ফাঁসানো যায়। আর আমিও দেখব আপনার হাজবেন্ড আমার কি করতে পারে। আমাকে মারবে, জেলে দিবে, দিক, আমার এতে কিছু যায় আসে না। আশিক, তুই আমার চোখের সামনে থেকে যা, সিরিয়াসলি তোকে আমি মেরে ফেলবো। তোকে দেখলে আমার মাথায় আগুন ধরে যাচ্ছে। বড় আম্মু, আপনি কিছু বলছেন না কেন? অয়ন কিভাবে আমার সাথে কথা বলেছে আর আপনি চুপচাপ তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, আমি যদি এই কাজ করতাম তাহলে ঠিকই আমাকে শাস্তি দিতেন। ও, নিজের ছেলে যে করেছে, যত আমাদের সামনে ভাব দেখান না কেন, অয়নকে সহ্য করতে পারেন না, অথচ ছেলেকে এমন কিছু বলছেন না। নদী, অয়নকে নিয়ে এখান থেকে চলে যাও, ওই আসলে অয়নকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে আর কে আসবে? ওই খুব তাড়াতাড়ি চলে আসবে, অয়নকে নিয়ে চলে যাও নদী। কে আসবে? আমার ভাইয়ের দিকে যে হাত তুলবে আমি তার হাত ভেঙে ফেলবো। আর আম্মু, আশিক সম্পূর্ণ তোমাদের মিথ্যা বুঝিয়েছে। আশিক আমাকে রেপ করার চেষ্টা করেছে। অয়ন, নদী না থাকলে আমাকে তোমরা আর পেতে না। আতিয়ার কথা শুনে সবাই থমকে গেল। আতিয়া কান্না করতে লাগলো। কাক্কি বলে উঠে, আতিয়া, মিথ্যে কথা বলবি না আমার ছেলের সম্পর্কে। হঠাৎ করে ভাই বউয়ের প্রতি এত টান কেন? আমি নাটক করছি না, যা সত্যি সেইটাই বলছি। আম্মু, আশিকের ওই দুইটা বন্ধুকে নিয়ে এসেছিল। আতিয়া সব কিছু খুলে বলে। অয়নের আম্মু নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আশিকের মাথায় ফুলদানি দিয়ে সজোরে বাড়ি মারল। সাথে সাথে কাকু কাকি চিৎকার দিয়ে উঠল। আশিক ফ্লোরে পড়ে যেতে নিলে সাথে সাথে হুট করে কেউ এসে আশিককে ধরে ফেলল। আশিক ব্যথায় কান্না করতে করতে বলে, কাকু, বড় আম্মু আমাকে মেরে ফেলবে, ওরা সবাই আমার বিরুদ্ধে সবাইকে বুঝাচ্ছে। আব্বু। আতিয়ার ডাক শুনে অয়নের আম্মু একবার তাকিয়ে অয়নের আম্মুর দিকে ঘুরে চুলে মুঠো ধরল। একের পর এক থাপ্পড় মারতে লাগলো। আতিয়া দৌড়ে গিয়ে অয়নের আব্বুর হাত ধরে বলতে লাগলো, আব্বু, আমাকে ছেড়ে দাও। আব্বু, তুমি আমাদের কথা শোনো, আমাকে ছেড়ে দাও আব্বু। এখান থেকে সরো। অয়নের আব্বু আতিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিলে নদী ধরে ফেলল। অয়ন বসে থেকে দেখতে লাগলো। নদী বলতে লাগলো, তুমি না তোমার আম্মুকে এত ভালোবাসো, তাহলে এখন কেন চুপ করে বসে থেকে দেখছো? তুমি কি তোমার আব্বুকে থামাতে পারছো না? আমার এত ঠেকা পড়ে নাই ওনাদের স্বামী স্ত্রীর মাঝে যাওয়ার। তুমি চলে আসো, ওদের ব্যাপার ওরা বুঝে নিবে। অয়ন উঠে নদীর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আতিয়া বলে উঠে, অয়ন, তুই এমন কেন করছিস? আব্বুকে থামা না, ভাই আমার আম্মুকে তো মেরে ফেলবে। আতিয়া, তুই এখান থেকে যা, আমার কথা ভাবিস না। ওই অয়ন, কোথায় পাচ্ছিস? তোর সাহস থাকলে আমার সামনে আশিকের উপরে হাত তুলে দেখা। অয়ন ওর আব্বুর কথায় কিছু বলল না। অয়ন চলে যেতে নিলে অয়নের আব্বু রাগানোর জন্য বলে উঠে, কিরে, কাপুরুষের মতো কোথায় পালিয়ে যাস? আয় আমার সাথে ফাইট কর, দেখি কত বড় পোকের পাটা হয়েছে তোর। পালিয়ে যাচ্ছিস কেন? আয়। অয়নের আব্বু অনেক ধরনের কথা বলতে লাগলো। অয়ন নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। অয়ন দৌড়ে নিচে আসলো। এসে আশিকের দিকে যাবে, আশিক ভয়ে বলে, বারবার আমার উপরে কেন রাগ খাটাচ্ছিস তোরা? আরে ভাই, আমি মরে যাব, কেউ আমাকে মারিস না। সাহস থাকলে ওই তোমার গায়ে হাত শুধু তুলে দেখুক। অয়ন আশিককে ধরতে যাবে, সাথে সাথে অয়নের আব্বু এক লাথি দিয়ে অয়নকে ফেলে দিল। অয়ন সোজা সোফার সাথে ধাক্কা খেল। অয়ন সোফার উপরে হাত দুইটা রেখে হাসতে লাগলো। পাগলের মতো হাসস কেন? টাচ কর ওকে। হাসছি একটা কারণে, মানুষ এমন হইতে পারে নিজের রক্ত নিজে জন্ম দিয়েছে, সেই সন্তানের থেকে নাকি
ছোট ভাইয়ের ছেলে গুরুত্বপূর্ণ, তার জন্য নিজের সন্তানদের সাথে ফাইট করতে আসছে। আপনাকে দেখে আমার বড্ড মায়া লাগছে। অয়ন কথাগুলো বলে হাসতে লাগলো। অয়নের আব্বু বলে উঠে, তোর মতো সন্তানকে জন্ম দিয়ে জীবনে বড় ভুল ছিল। এত চেষ্টা করলাম, তোকে ফাঁসিতে ঝুলাতে পারলাম না। এটাই আমার জীবনে বড় আফসোস। অয়নের আব্বুর কথা শুনে অয়ন হাসতে লাগলো। চোখের পানিগুলো গড়িয়ে পড়তে লাগলো। নদী আতিয়া অবাক হয়ে তাকালো। অয়ন হেসে বলে উঠে, ইতিহাস সাক্ষী থাকবে, আপনার মতো বাবাও হতে পারে যে নিজের সন্তানদের শত্রু ভাবে। আচ্ছা, আপনি কেমন বাবা? কখনো কি নিজের সন্তানদের আদর করে বুকে জড়িয়ে নিয়েছেন? কখনো কি তাদের বোঝার চেষ্টা করেছেন? জন্ম দিলে বাবা হওয়া যায় না, অন্য সন্তান আপনার কাছে প্রিয়, অথচ নিজের সন্তানগুলো না। অন্য সন্তানকে ছোট থেকে সকল ভালোবাসা আদর দিয়ে এসেছেন, সেই বড় হওয়া সত্ত্বেও আপনি আমাকে কোনোদিনও বুকে জড়িয়ে নেন নাই। আপনি আমার বাবা ছিলেন, অথচ আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখতে পেয়েছি আপনি আমাকে ধমকের ওপরে রাখতেন, আমাকে দিয়ে সব কাজ করাতেন। এতে আমার কোনো দুঃখ ছিল না। আমার দুঃখ লাগতো তখন যখন আপনি নিজের বাবা হয়েও বাইরে থেকে কিছু নিয়ে আসলে আশিক ভাইয়াকে দিতেন। আমি যদি কখনো আপনার বুকের উপরে শুয়ে থাকতে চাইতাম, আপনি এক ঝটকায় আমাকে সরিয়ে দিতেন। অথচ আশিক ভাইয়া আমার কত বড়, আশিক ভাইয়া আপুকে ঠিকই আদর করতেন। একটা কথা বলবেন, আমার দোষটা কি? কেন আমাকে ছোট থেকে সহ্য করতে পারেন নাই? অয়ন কথাগুলো বলে চোখের পানিগুলো ছেড়ে দিল। অয়ন ওর আব্বুর দিকে তাকিয়ে প্রশ্নের আশায় থাকতে লাগলো। অয়নের আব্বু বলে উঠে, তোকে তো আমি চাই নাই, তুই ভুল করে হয়ে গেছিলি। তোর মাকে আমি বারবার বলেছি আমার কোনো সন্তান দরকার নাই, আশিক আতিয়া থাক, কিন্তু ওই আমার কথা শুনে নাই, জোর করে তোকে এই দুনিয়াতে নিয়ে এসেছে। অয়নের আব্বুর কথা শুনে অয়নের চোখ দিয়ে বৃষ্টির মতো টপ টপ করে গড়িয়ে পড়তে লাগলো। আর মুখে হাসি রেখে বলে উঠে, ও আপনি আমাকে চান নাই আমি যেন দুনিয়াতে আসি? তাহলে আপনি আমাকে পারলে তো বিষ খাওয়াই মেরে ফেলতে পারতেন। আমাকে মেরে কেন ফেলেন নাই? অনেকবার চেষ্টা করছি, তোর মায়ের জন্য পারি নাই। আর তুই যে আমার জীবনে কাল হয়ে দাঁড়াবি আমি আগে থেকেই জানতাম। শেষমেশ তুই আমার শরীরে হাত দিয়েছিলি, তুই যে কুলাঙ্গার ছেলে হবি আমি আগে থেকে জানতাম। অয়নের মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। অয়ন হাতের উল্টা পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে বলে, ও আপনি আগে থেকেই জানতেন? যাক, ঠিক কাজ করছেন। আসলে আমি কুলাঙ্গার ছেলে। কুলাঙ্গার না হইলে আপনার ঘরে আমার জন্ম হইতো নাকি? অয়নের কথা শুনে ওর আব্বু রেগে অয়নের কলার ধরে মারতে যাবে, তখনই অয়নের আম্মু দৌড়ে এসে অয়নের আব্বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, ব্যাস, অনেক হয়েছে, আর না। আমার ছেলের গায়ে আর একটা ফুলের টোকাও পড়তে দিব না। আমি অনেক তোর কথা শুনে চলেছি। তোকে ভালোবেসে বিয়ে করে আমি জীবনে বড় ভুল করেছিলাম। সামান্য ড্রাইভার হয়ে তোকে আমি ভালোবেসেছিলাম, সবার মুখে চুনকালি দিয়ে। আজ 25টা বছর আমি সেই পাপের শাস্তি পেয়ে যাচ্ছি। আমার ছেলে মেয়ে দুইজন বড় হয়েছে। আমার ছেলে তার বোনকে রক্ষা করতে শিখে গেছে। তোর ওই কুলাঙ্গার ভাতিজা আতিয়াকে রেপ করতে নিয়েছিল। অয়ন না থাকলে আজ আমার মেয়েটা এখানে দাঁড়িয়ে থাকতো না। আমার মেয়েকে হয়তো তোর মতো খুন করে ঘুম করে দিত। অয়নের আম্মুর কথা শুনে অয়নের আব্বু অবাক হয়ে গেল। অয়নের আব্বু আশিকের দিকে তাকাতে আতিয়া বলে উঠে, আব্বু, আমার ভাইকে তুমি পছন্দ করো না মানলাম, কিন্তু আব্বু, ও তো তোমার সন্তান। আব্বু, ও যদি খারাপও হয় মেয়েদের সম্মান করতে জানে, মানুষকে ভালোবাসতে জানে। আব্বু, তুমি যাদের কথায় এখানে এসেছো, আব্বু তুমি জানো না তারা কতটা খারাপ। আব্বু, ওই আশিককে কি আমি কম ভালোবেসেছিলাম? বাসায় একার সুযোগ নিয়ে আমার সাথে। আতিয়া কথা শেষ করতে না করতে আতিয়া ভেঙে পড়ল কান্নায়। কাকু বলে উঠে, ভাই দেখো, সম্পূর্ণ মিথ্যা নাটক। 3জন নাটকবাজ অনেক ভালো নাটক করতে পারে। অয়নের আব্বু রাগে কাকুকে থাপ্পড় মেরে দিল। কাকি কিছু বলার আগে অয়নের আব্বু কাকিকেও থাপ্পড় মেরে দিল আর চিৎকার করে বলল, তোর এত বড় সাহস আমার মেয়ের দিকে নজর দেস? তুই যে কত ভালো আমি কি জানি না? তোর জন্য কত টাকা খরচ করেছি, আর তুই বাহিরে মেয়ের সাথে তো করছস, আবার আমার মেয়ের দিকেও নজর? তোকে আমি খুন করব। অয়নের আব্বু রেগে আশিকের গলা চেপে ধরলে তখন পুলিশ চলে আসলো। সাথে নানি, নদীর আব্বু রাইসা চলে আসলো। নদীর আব্বু অয়নের আব্বুকে সরিয়ে বলে, ওদের 3জনকে ধরে নিয়ে যান। আর প্রমাণ তো পেয়ে গেছেন। আমার কাছে এখন কার কিছু প্রমাণ আছে আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। 18টা মেয়ে রেপ করছে আর নারী পাচারের সাথে যুক্ত ওনারা স্বামী স্ত্রী 2জন মিলে আছে।
নদীর কথা শুনে পুলিশগুলো স্যালিউট করে বলে, ম্যাম, আমরা সব প্রমাণ পেয়েছি। আর অসংখ্য ধন্যবাদ 20 নম্বর কেস সাহায্য করার জন্য। আশিক বলে উঠে, কে তুই? তোর জম নিয়ে যান তিনজনকে। নদী বলে ওদের টেনে নিয়ে চলে গেল। অয়নের আম্মু নানিকে দেখে দৌড়ে গিয়ে পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আম্মা, আমাকে ক্ষমা করে দেন আম্মা। আমি জীবনে বড় ভুল করেছিলাম। আমি নিজের ভুলের শাস্তি আমি 25 বছর ধরে পেয়েছি আম্মা। আম্মা, আমাকে ক্ষমা করে দেন। আমাকে শেষ সময়টুকু আপনার সেবা করে পার করতে চাই। আমি বড্ড ক্লান্ত আম্মা, আমি আর পারছি না। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। নানি অয়নের আম্মুকে তুলে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, তোকে আমার সেবা করতে হবে না, আমি তোকে নিয়ে যেতে এসেছি, আর তোকে এখানে থাকতে হবে না। দাদিমা, আম্মা কি তাহলে ফুপি যাকে ত্যায্য কন্যা করেছিল দাদু? হ্যাঁ। মিথ্যার উপরে মিথ্যা। অয়ন আমার সম্পূর্ণ কথা শুনবে, তারপর তুমি যা মনে করো ভেবে নিও। কি আর শুনবো, কিছু শোনার নাই আমার। আমি তো একটা কুফা, না আমার বাবা আমাকে এই দুনিয়াতে চেয়েছিল, আর না আমার মা আমাকে আর চাই। একদম ভুল অয়ন, আমার সেদিন উপায় ছিল না। আমি যদি সেই দিন তোর বিরুদ্ধে না বলতাম, তাহলে তোর আব্বু তোকে মেরে ফেলতো। আমি মা হয়ে কিভাবে সন্তানকে খুন হতে দেখব? অয়নের আম্মুর কথা শুনে নানি ঠাস ঠাস করে একের পর এক থাপ্পড় মারতে লাগলো। অয়নের আব্বু হাত দিয়ে গাল চেপে ধরে থাকতে লাগলো। নানি হাতে লাঠি দিয়ে পিটাতে লাগলো আর বলতে লাগলো, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। তুই নিজের অতীত ভুলে গেছস? তোর সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে হাত তুলতে? নিজেকে কি ভাবস? ওর বাবা মা ওর সাথে নাই দেখে যা মন চাইবে তাই করবি? ম্যাম, আমাকে ছেড়ে দেন। তোকে আমি মেরে ফেলবো। নদীর আব্বু নানিকে আটকানোর চেষ্টা করতে লাগলো। অয়নের আম্মু বলে উঠে, আম্মা, ওকে ছেড়ে দেন। ও একটা কুলাঙ্গার, নেশাখোর। ওকে মেরে ফেললেও ও ঠিক হবে না। ও একটা পাষাণ মানুষ। সবাই আমাদের বাসায় চলো। ওই একা একা এই বাসায় থাকবে। একা থাকলে বুঝতে পারবে সন্তান স্ত্রী ছাড়া থাকতে কেমন লাগে। নদী সবাইকে নিয়ে চলে গেল। অয়ন পিছনের দিকে ঘুরে ওর আব্বুর দিকে তাকালো। অয়নের আব্বু চোখগুলো ছলছল করছিল। 6 বছর পর। আমি বাপ ছেলের এমন মাইট দিব না। তাড়াতাড়ি সবকিছু গোছাও, না হলে দুজনের খবর আছে। অয়ন, অয়নের ছেলে আরিয়ান দুইজন একে উপরের দিকে তাকিয়ে থাকে। নদী রেগে গেলে অয়ন বলে উঠে, আরিয়ান, আমাদের উপরে মিথ্যা চাপানো হচ্ছে না? আমরা কি কিছু করছি? পুলিশ ম্যাম ঘুমের ঘরে ফেলে দিল না? অয়নের কথায় আরিয়ান মাথা নেড়ে হ্যাঁ সূচক দিলে নদী রেগে বলে উঠে, আমি যে কি করব দুজনকে। নদী রেগে দুইজনের দিকে যেতে নিবে, সাথে সাথে আরিয়ান অয়নের হাত ধরে বলে, আব্বু পালাই চলো। দুইজন দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। নদী ওদের পিছনে দৌড়াতে লাগলো। সিঁড়ির উপর থেকে দুইজনকে বলতে লাগলো, দুজন যদি ঘরে আসো, দুজনকে আমি গিলে খেয়ে ফেলবো। আরিয়ান দৌড়ে গিয়ে অয়নের আম্মুর কোলে উঠে মুখ লুকিয়ে বলে, আপু আমি কিছু করি নাই, আম্মু নিজেই ঘুমের ঘরে সব করছে। দুইজন বাটপার, আমি দেখেছি নদী ঘুমিয়েছিল। অয়ন আর আরিয়ান গেম খেলতে গিয়ে মারামারি দিয়ে সব কিছু এলোমেলো করে দিয়েছে। আর জুস এর গ্লাস দুইজন কাড়াকাড়ি করে ফেলে দিয়ে নদীর হাত দিয়ে গ্লাসটা ফাটিয়ে দেয়। আপু এসব কি বলো, প্রমাণ আছে? আরিয়ান বলে ওঠে, আমার মেয়ে হয়ে আমার বিরুদ্ধে কথা বলতে পারলে? আরিয়ানের কথা শুনে সবাই হেসে ফেলল। আতিয়া আরিয়ানের কান ধরে বলে, আব্বু যে ফাজিল হয়েছে। আমি কিছু শুনতে চাই না। আমি গোসল করতে গেলাম। যদি রুম পরিষ্কার না পায়, খবর আছে দুজনেরই। এত ফাজিল হয়েছে, মন চায় কাঁচা খেয়ে ফেলি। আরিয়ান নদীর কথা শুনে বলে, নানু, ওই নানু আম্মুকে কি মাংস খাওয়াই নাই? আম্মু কথায় কথায় আমাদের মাংস খেতে চাই কেন? আরিয়ানের কথা শুনে নদী আরও রেগে গেল আর সবাই হাসতে লাগলো। নদীর আম্মু বলে উঠে, নানু ভাই, এত পাকনামি করতে নাই, ঘুমোতে। কিন্তু আম্মুর কাছে যাবে, মাইর দিলে আমরা ঠেকাতে পারবো না কিন্তু। নদীর আম্মুর কথা শুনে আরিয়ান ঢোক গিলে বলে, আমি ওই রুমে যাব না আপু, আমি তোমার সাথে ঘুমাবো। আমি দুইজন যা ওরুম পরিষ্কার করে দাও গা। এভাবে সবসময় জ্বালাতন করলে কি হয় বলো? আম্মু তো অফিসে কাজ করে কত দৌড়াদৌড়ি করতে হয়। তোমরা দুইজন বাসায় থেকে যত অকাজগুলো করো, এইটা কি ঠিক? আরিয়ান নদীর সাথে মিল দিতে যাবে, নদী চলে গেল। অয়ন আরিয়ানকে বলে, চলো কাজটা শেষ করি। আরিয়ান অয়ন দুইজন রুমে গেল।
সবাই হাসতে লাগলো। আরিয়ান অয়ন দুইজন মিলে ঘর পরিষ্কার করতে লাগলো। দুইজন ঘর পরিষ্কার করে বিছানার চাদর চেঞ্জ করে দুইজন শুয়ে পড়লো হাত পা ছেড়ে দিয়ে। নদী ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সব কিছু গোছানো শেষ। আরিয়ান বলে ওঠে, আম্মু আগামীকাল তো তোমার ছুটি, আম্মু চলো না ঘুরতে যাই। আব্বুও অফিস ছুটি, আব্বুর অফিস খুলে তো ঘুরতে যেতে পারবো না। ঘুরতে যেতে চেয়েছিলাম, তোমরা দুজন কান ধরে উদ্বস করলে নিয়ে যাব, আর কান ধরে বলবে আর আমাকে জ্বালাবে না। নদীর কথা শুনে অয়ন চোখ টিপ দিলে আরিয়ান অয়ন নেমে নদীর সামনে গিয়ে চেয়ার থেকে ঘুরিয়ে নিজেদের দিকে নিয়ে অয়ন নদীর কান ধরল। আরিয়ান নদীর হাত ধরল। দুইজন একসাথে বলে উঠে, আম্মু এই যে হাত ধরে বলছি আর করব না। এই যে আমি কান ধরে বলছি আর এমন করব না, তোমাকে জ্বালাবো না, বাট আগের থেকে বেশি জ্বালাবো। অয়ন আরিয়ানের কথা শুনে মুখের ভঙ্গি দেখে রাগ করার জায়গায় হেসে ফেলল। দুইজনের হাত সরিয়ে দিয়ে বলে, দুজন এত ফাজিল কেন? হ্যাঁ, একটু কি ভদ্র হতে পারো না? হি হি হি, বউ হেসে দিয়েছে। আরিয়ান, আম্মু তুমি হাসলে তো সুন্দর দেখা যায়, তুমি এমন রেগে থাকো কেন? অয়ন বলে ওঠে। হ্যাঁ বউ, তুমি হাসবে, তোমাকে হাসিতে মানায়। পাম দেওয়া বন্ধ করে যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। অয়ন আরিয়ানকে কোলে তুলে নিয়ে আলমারির সামনে গিয়ে শার্ট প্যান্ট দুইজনের টাই বের করে ওয়াশরুমে চলে গেল। দুইজন গোসল করে পোশাক চেঞ্জ করে বের হলো। নদী দুজনের মাথা মুছে দিতে লাগলো। দুইজন রেডি হয়ে বলল, তাহলে চলো। তিনজন রুম থেকে বের হলো। তখন রাইসা বলে উঠে, তিনজন কি ঘুরতে যাচ্ছ নাকি? দুলাভাই কই? দুই ভাই পরে আসবে। আতি আপু, ভাইয়া তোমাকে বাসায় যেতে বলছে। কেন? ভাইয়া নাকি জ্বর এসেছে, যাও ভাইয়ার একটু সেবা করো গা। হুম, আপু যাও যাও, ভাইয়ার জ্বর অতিরিক্ত এসেছে, যাও তাড়াতাড়ি। আমি বলতে চেয়েছিলাম, মনে ছিল না। নদী কথাগুলো বলে রাইসা নদী দুজন মিটিমিটি হাসতে লাগলো। আতিয়া দুজনের হাসি দেখে কিছুটা লজ্জা পেয়ে গেল। আতিয়া বলে উঠে, ওই আমি তোদের বড় বোন হই, সাবধানে কথা বল। যাক বাবা, আমরা কি করলাম? যাও যাও তো তুমি। এই চলো যাই। নদী অয়ন আরিয়ানের সাথে বের হয়ে গেল। অয়ন বাইক বের করলো। নদী পিছনে বসলো। আরিয়ান অয়নের সামনে বসলো। নদী অয়নকে জড়িয়ে ধরলে নদী কানে কানে বলে উঠে, আই লাভ ইউ মেরি জুনিয়র বর। নদীর কথায় অয়ন নদীর হাত বুকের সাথে চেপে ধরে হাতে চুমু দিয়ে বাইক চালাতে লাগলো। আর নদীর দিকে ঘুরে কানে কানে বলে উঠে, আই লাভ ইউ টু সিনিয়র বউজান। আরিয়ান ঘুরে বলে ওঠে, আই লাভ ইউ আব্বু আম্মু, আমাকে বলতে তো ভুলে গেছো। আরিয়ানের কথা শুনে দুজন হেসে ফেলল।